ওকে, গুড ইভিনিং আবারও সবাইকে। তো আজ হচ্ছে আমাদের সেকেন্ড মান্থের 4th ক্লাস, আর আমরা আছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে। ইতিমধ্যে আমরা রাইটিং স্কিলস শেষ করেছি। তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে সেন্সগুলো আমরা পড়ছি সেগুলোই আমাদের পার্ট সিতে কাজে লাগবে, এটা ভেবে আমাদেরকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমাদের আজকের এই ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হাউ ডু আই লাভ দি এবং টু ড্যাফোডিলস, এই দুটা কবিতা। এবং এ কারণেই তোমাদের আজকের ভিতরে এই ভিডিওতে দেওয়া যে সকল রেকর্ডেড ক্লাস আছে সেগুলো একটু দেখে নিতে বলেছিলাম। আশা করি সবাই তোমরা দেখেছো। আর এদিকে ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল থিওরি এর চ্যাপ্টার 1 দেওয়া ছিল। আর হচ্ছে আমাদের ওই হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের শেষের 5টা চ্যাপ্টারের পরীক্ষা নেওয়ার কথা আছে। এটা আমি একটু ব্যস্ত থাকার কারণে নিতে পারিনি। আগামী এই পরীক্ষাটা নেওয়ার পরেই, ইংলিশের পরীক্ষা নেওয়ার পরে আমরা ওটা নিয়ে নিব, ঠিক আছে? আর এই সাবজেক্টগুলোর পরীক্ষা 5টা করে চ্যাপ্টার হলে তারপরে নিব, কারণ বেশি চাপাচাপি তোমাদের দেওয়া যাবে না, কারণ যেহেতু ইংলিশ মেজর সাবজেক্টগুলো তোমরা পড়তেছো। তো আশা করি তোমরা পরীক্ষাগুলো ঠিকমতো দিবা। অনেকেই তোমরা পরীক্ষাগুলো দিচ্ছ না। আমি যদি কেউ পরপর 2টা পরীক্ষা কোনো কারণে না দেয়, আমি কিন্তু তাকে গ্রুপ থেকে রিমুভ করব। এবং এক একটা পরীক্ষা হওয়ার পর আমি তো খাতা দেখছি, আগামীকালকের মধ্যে তোমাদের এই যে পরীক্ষাটা নেওয়া হয়েছে গতদিন সেটা নেওয়া শেষ হয়ে যাবে। অনেকের খাতা দেখা অলরেডি হয়ে গেছে, তাই না? প্রায় 50%-এর উপরে, প্রায় 70% খাতা কিন্তু দেখা হয়ে গেছে। আর আশা করি আগামীকালকের মধ্যেই বাকিগুলো আমরা দেখা শেষ করব, কারণ কালকে আর একটা পরীক্ষা আছে। কারণ জমে গেলেই আমার উপর চাপ হয়ে যাচ্ছে আর কি। তো আমি জমাই ফেলতে চাচ্ছি না। আর পরীক্ষাগুলো টাইমলি দেওয়ার চেষ্টা করবা। যদি কারো স্পেশাল কোনো কারণে যে সময়ে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেই সময় তুমি পরীক্ষাটা দিতে পারছো না, তবে অবশ্যই পরবর্তী কোনো একটা সময়ে সময় ম্যানেজ করে পরীক্ষাগুলো দিবা। কি আমার কথা বোঝা গেল? কি বললাম? অনেকে তোমরা দেখাচ্ছে যে কি বোঝাচ্ছে আমার কথা, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো পরীক্ষাগুলো একটু সবাই দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবা। যারা পরীক্ষা না দিচ্ছ আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি, এবং জরিমানা সাথে পরীক্ষা আর সাথে আমাকে কল দিতে হবে। শুধু মেসেজে আমি কথা বলছি না, তাদের সবার সাথে কিন্তু মোবাইলে কথা বলছি যে তার সমস্যাটা কোন জায়গায়, তো সে পরীক্ষাগুলো দিচ্ছে না কেন। আর যদি কারো মেজর ইস্যু থাকে যে তার পক্ষে পরীক্ষা দেওয়া মোটেই সম্ভব না, সে হয়তো কোনো চাকরি করে বা পারিবারিক অনেক চাপ রয়েছে অথবা অসুস্থতা রয়েছে, তুমি দয়া করে মেসেঞ্জারে একটা কথা লিখে দিবা যে স্যার আমি রেকর্ড ক্লাসগুলো দেখছি, এটাই যথেষ্ট, আমি আপনার কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো না। এই কথাটা তোমরা মেসেঞ্জারে লিখে দিবা, তাহলে তুমি পরীক্ষা না দিলেও আমি তোমাকে কিছু বলবো না, ঠিক আছে? এই কথাটা অন্তত লিখে দিবা যে স্যার আমি রেকর্ড ক্লাসগুলো নিয়ে আমি সন্তুষ্ট, আপনার পরীক্ষা আমি দিতে পারছি না, আমার কিছু সমস্যা আছে, এই কারণে দয়া করে পরীক্ষা না দিলে আপনি কিছু মনে করবেন না বা আমাকে গ্রুপ থেকে রিমুভ করবেন। তাহলে তোমার এই মেসেজটা দেখলে তুমি যদি কোনো পরীক্ষায় না দাও তাও আমি তোমাকে গ্রুপ থেকে রিমুভ করবো না, কারণ তুমি তোমার দায়টা আমার উপর থেকে নিয়ে নিয়েছো। কারণ এখানে তুমি যখন টাকা দিয়ে যুক্ত হয়েছো তখন দুটা দায়, একটা হচ্ছে তোমার একটা দায়, আর একটা হচ্ছে আমার একটা দায়, তাই তো? আমার দায়িত্ব রয়েছে তোমাকে চাপ দিয়ে পরীক্ষাটা করায় নেওয়া, আর তোমার দায় রয়েছে যে তুমি নিয়মিত ক্লাস করবা। কিন্তু যদি কোনোভাবে তুমি না করতে পারো তাহলে তুমি আমার দায় থেকে আমাকে মিটাবা, যে তুমি বলে দিবা যে স্যার আমার পরীক্ষা দেওয়া সম্ভব না, আপনি দয়া করে পরীক্ষার বিষয় নিয়ে আমাকে কোনো কিছু বলবেন না। মানে এরকম একটা মেসেজ আমি দেখতে চাই, ঠিক আছে? কারণ প্রতিদিন তোমাদের একটা মেসেজ দিতে হচ্ছে যে তুমি পরীক্ষা দাওনি, তুমি পরীক্ষা দাওনি, তুমি পরীক্ষা দাওনি। এই মেসেজটা দিতে আমার খুবই বিরক্ত লাগতেছে। এমনকি তোমরা অনেকে মেসেজ দেওয়ার পরে মেসেজটা সিন করছো, কিন্তু কোনো কিছুই বলছো না যে তুমি পরীক্ষা দিবা কি দিবা না, কিছুই বলছো না, জাস্ট সিন করে রেখে দিচ্ছ। তাহলে তোমার সাথে তো আমার কোনো কমিউনিকেট হচ্ছে না। এই একটা বিষয় আমার কাছে খুবই বিরক্তিকর লাগতেছে এবং অপমানজনকও মনে হচ্ছে। বলো, তুমি একটা মেসেজ দিয়েছো, কিন্তু মেসেজটা আমি সিন করে যদি উত্তর না দিই তাহলে তোমার কাছে কেমন লাগবে? তোমার কাছে কেমন লাগবে স্যার বলো? ভালো লাগবে না। হ্যাঁ, একজন টিচার হিসাবে যদি এই কাজটা করি তাহলে তোমার খারাপ লাগবে, তেমনি একজন স্টুডেন্ট আমার মেসেজ দেখেছে কিন্তু তার উত্তর দেয়নি, তাহলে আমার কতখানি খারাপ লাগবে বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ, অবশ্যই খারাপ খারাপ লাগবে। লাগবে। তবে হ্যাঁ, কখনো কখনো এমনটা হয়ে যেতে পারে যে হয়তো হঠাৎ করে দেখাচ্ছে ক্লাসের মুহূর্তেই আমার ক্লিকটা পড়ে গেছে, সিন হয়েছে, কিন্তু তোমার মেসেজের উত্তর আমার দেওয়া হয়নি, কিন্তু পরে দিব বলে মনে রাখছিলাম, কিন্তু পরে আর দেওয়া হয়নি। দাঁড়াও আমি একটু আসছি। আচ্ছা, তো যাই হোক, আমি আর ওই প্রসঙ্গে কোনো কথা বলছি না, কারণ প্রতিদিনই বলতে হচ্ছে, এতে তোমাদেরও বিরক্তির কারণ। হ্যাঁ,
তাহলে এখন আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে হাউ ডু আই লাভ দি, এটা নিয়ে। প্রথমে সনেট 18 বা অন ইজ ব্লাইন্ডনেস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে আগে হাত তোলো। যে স্যার যে দুটো আগে হয়ে গেছে সেগুলো নিয়েও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আমি ক্লাসে আলোচনা করি নাই কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে তোমার জানা উচিত, তাহলে এরকম যদি কারোর প্রশ্ন থাকে 30 সেকেন্ড সময় দিলাম, হাত তুলবা সবাই, গুগল মিটে হাত তোলো, তোমার সমস্যাটা শুনতে চাই। আর যদি কারোর সমস্যা না থাকে তো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। হ্যাঁ, ইফতেখার বলো। স্যার, গত ক্লাস যেহেতু মিস করছি, তো যদি একটু হালকা ভাবে ধারণা দিয়ে দিতেন 2-1 মিনিটের ভিতরে, মোটামুটি ভাবে আর কি, হালকা একটু ধারণা, সহায়ক হতো আমার জন্য। হালকা ধারণা বলে কোনো ধারণা নেই। তোমাকে আমি কি সম্পর্কে হালকা ধারণা দিব? এটা টপিক তো থাকতে হবে, যে স্যার আমি এটা বুঝি নাই। এর বিষয় তো অনেকগুলো আলোচনার বিষয় হয়েছে, তুমি আগে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। তাহলে গত ক্লাস তো করনি তুমি, কিন্তু তুমি কি ক্লাসটা দেখছো? জি না স্যার, দেখতে পারেনি। তাহলে তোমাকে আমি কি ধারণা দিব? এখানে দুইটা সনেট আছে, আবার সনেটের ভিতরে তার প্রকারভেদ আছে, তার নিয়ে অনেক, তার তোমাকে আমি হালকা ধারণা কোনটা দিব? হালকা ধারণা দিতে গেলেও এখন 15 মিনিট টাইম লাগবে। আচ্ছা তুমি স্পেসিফিক করে বলো যে স্যার এইটা আমি বুঝি নাই। স্যার, আমি তাহলে ক্লাসটা দেখে নেব। হ্যাঁ, তাহলে ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, অতএব এই হালকা ধারণা এই কথাটা বলবা না, ঠিক আছে? একটা স্পেসিফিক প্রশ্ন চাই আমি। হ্যাঁ, কারণ এখানে অনেক টপিক, অনেক বিষয় রিলেটেড, অতএব আমি কোনটা থেকে তোমাকে কোনটার উত্তর দিব আমি জানি না। এই জন্য তুমি আগে ক্লাসটা দেখে নিবা, তারপরে। আর ক্লাস রেকর্ড রাখা হচ্ছে, তারপরে দেখতেছো না কেন? আচ্ছা, অমি বলো। ইসরাত স্যার জাহান অমি, হ্যাঁ বলো। স্যার গতবার তো টু ডেফোডিল আর সনেট 18 থেকে পার্ট বি তে প্রশ্ন আসছে, এবারও কি স্যার আসার সম্ভাবনা আছে? সেটা তো বলা যাবে না, সেটা তো থাকতেও পারে, কারণ আমি তো তোমাকে একটা, এই কোন পয়েন্ট ইম্পর্টেন্ট সেই বিষয়ে কিন্তু একটা ফাইল শেয়ার করেছি, আমি করেছি কি না? হুম। স্যার এই ফাইলটা আমি পাই নাই। কেন পাবা না? এখানে তো এটা দেওয়াই আছে স্টাডি প্ল্যানের, এই যে এখানেই। হ্যাঁ, সম্ভবত পোয়েট্রির কোন জায়গায় দেওয়া আছে? এই যে ইম্পর্টেন্ট পয়েমস, এই যেখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট পয়েমস অ্যান্ড সাজেশন, এইখানে গেলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এটা আমি গত ক্লাসেও দেখিয়ে দিয়েছিলাম। এই যে ক্লাসগুলো না থাকলে তুমি কিভাবে আমাকে ইনস্ট্রাকশন বুঝবা বলো? এই ক্লাসে আমি এটা দিয়ে দিয়েছিলাম, ক্লাস টাইমে দিয়ে দিয়েছিলাম। তুমি যদি ক্লাসটা দেখতো তাহলে এটা পেয়ে যেতা। তাহলে আগে ক্লাসগুলো দেখতে হবে। তাহলে এখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কি রিপিট হয় না কোশ্চেন। দেখো পার্ট বিতে সনেট 18 2022-এও এসেছে, 2023-এও এসেছে, রিপিট হয় কি না জি বলো? স্যার, স্যার আমি তো এবার ইমপ্রুভ দেওয়া লাগবে। গত বছর আগে আপনার এই চারটা দেখেছিলাম, এবার হ্যাঁ, দেখতে পাই নাই। আমি আপনাকে গ্রুপে মেসেজ দিছি, ইনবক্সে মেসেজ দিয়েছিলাম, পরে বলছেন যে দেওয়া হবে। আমার নেটের প্রবলেম ছিল, তাই আর কি গত ক্লাসটা করতে পারি নাই, হ্যাঁ, তাই আর তাহলে কি মিস্টেক ক্লাসগুলো হয়ে আগে গেছে। করে নিবা, কারণ ওই ক্লাসে কি কি প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্ন তুমি আবার হয়তো রিপিট করবা এই জায়গায়। অতএব যে ক্লাসটা হয়ে যাবে আচ্ছা স্যার, ঠিক সেই আছে। ক্লাসটা আগে দেখে নিবা, দিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর না পাও পরের ক্লাসে জিজ্ঞাসা করবা। এখানে কিন্তু দেওয়া আচ্ছা আছে। স্যার। এখানে দেখো আমি এইভাবে দিয়ে দিয়েছি যাতে তোমরা অন্তত পড়ে বুঝতে পারো যে রিপিট হয় কিনা। দেখো এখানে একটা দুইটা তিনটা কবিতা থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে। 2022-এ এসেছে, 2023-এ এসেছে, দেখতে পাচ্ছ কিনা? এরপর জি স্যার। পার্ট সিতেও দেখো এখানে দুটা পয়েম থেকে কিন্তু পার্ট সি রিপিট হয়েছে। অর্থাৎ রিপিট হতেই পারে, 30% রিপিট হতেই পারে। ঠিক আছে, তো 30% বাদ দিলে তাও তো 70% থাকতেছে নাকি? তাহলে আমি কি রিপিট আসবে বলে কি ভয় পাওয়ার দরকার আছে বলো তো? রিপিট দুটা তিনটা থাকতে হবে, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা? প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে কয়টা? পাঁচটা। 5টা। তাহলে বাকি দুইটা যদি রিপিট হয়, দুটা বা তিনটা, আমার কোনো সমস্যা আছে? অতএব যেগুলো থেকে এসেছে সেগুলো থেকে আমি না স্যার। পড়বো না, বাকিগুলো যেগুলো থেকে আসেনি সেগুলো একটু বেশি করে পড়বো, যাতে ওখান থেকে বাড়তি কোনো কোশ্চেন আসলেও আমার জন্য সমস্যা না হয়। অতএব বেশি করে পয়েম না পড়ে কম পয়েম পড়ে যদি ওই পয়েমগুলোর বেশি প্রশ্ন পড়া যায় তাহলে কি আরও সহজ হয় না? কোনটা সহজ হয় বলো তো? বেশি পয়েম পড়া নাকি কম পয়েম পড়ে ওই পয়েম থেকে বেশি করে কোশ্চেন পড়াটা, কোনটা? হুম। ওই পোয়েম থেকে তার বেশি প্রশ্ন পড়াতাম। হ্যাঁ, তাহলে তুমি একই কবিতা একটু ভালো করে পড়তে পারতেছো। অতএব যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি লিখবা। অতএব তোমাকে এইভাবে ধারণা নিতে হবে যে এই পয়েম আমি পড়ে যাব, এখান থেকে যে কোশ্চেনই আসুক আমি যেন লিখতে পারি, এরকম। আর যদি কম প্রশ্ন পড়ো তাহলে সবগুলো কবিতা পড়তে হবে। তাহলে দুটা টার্ম কিন্তু, একটা হচ্ছে প্রশ্ন যদি কম পড়তে চাও তাহলে কবিতা বেশি পড়তে হবে, আর যদি কবিতা কম পড়তে চাও তাহলে যে কবিতাগুলো বাদ দিচ্ছ আর যেগুলো পড়তেছো, তাহলে যেগুলো পড়তেছো সেখান থেকে বেশি প্রশ্ন পড়তে হবে। তাহলে তোমার কমন পাওয়াটা সমস্যা হবে না। আর এই শিটটা আমি দিয়েছি যাতে তোমরা একটু স্টাডি করতে পারো, দেখতে পারো যে রিপিট হয়েছে কি হয়নি। হ্যাঁ, এই জায়গাটা। স্যার হ্যাঁ বলো।
স্যার আমাদের যে ইমপ্রুভমেন্টের সারিয়াটা আছে ওইটাতে আপনি কি দেন না? আমি তো খুঁজে পাচ্ছি না। ওটা মনে হয় দেওয়া হয়নি, হতে পারে যে আমি হয়তো মিস করে গেছি। হ্যাঁ, জি স্যার, ওটার জন্য আমি খুঁজে পাচ্ছি না ওখান থেকে। আচ্ছা আচ্ছা, এখানে তো দিয়ে দেওয়া হয়নি কি না। এই জায়গায় মনে হয় দেওয়া হয়নি, নাকি নিচে দেওয়া হয়েছে? জি স্যার, এজন্য আর কি আপনাকে। আচ্ছা আচ্ছা, তো সমস্যা নেই, ওদের না দেওয়া থাকে আমি ওটা দিয়ে দিব, বা স্টাডি প্ল্যানের ভিতরে আছে কি না। আচ্ছা, এখানে স্যার আচ্ছা, নাই, ওটা আমি দেওয়া হয়নি, খুঁজে হয়তো পাচ্ছি মিস না। হয়েছে, কারণ 4টা গ্রুপ আছে তো। এ দেখো, ফার্স্ট ইয়ারে 1টা 2টা 3টা 4টা গ্রুপ, এই জন্য কোনটা যে মিস হয়ে গেলে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে আমি যে পয়েন্টগুলো দিয়েছি এইগুলোই পড়বা, অতএব রিপিট হলো কি না হলো তা নিয়ে কোনো টেনশন করবে না, কারণ রিপিট থেকে কোশ্চেন আসুক আর না আসুক, আমি তো যেগুলো থেকে পড়তে দিয়েছি সেগুলো থেকে কোশ্চেন কমন আসবেই, এবং সেখান থেকে তোমরা পারবা। এইভাবে পড়ে যাও, হ্যাঁ। জি স্যার। হুম, স্যার আপনি একটু দিয়ে দেন আজকে। বুঝলাম না। হ্যাঁ, আমি দিয়ে দিব, বললাম তো, আমি তো দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার অন্যান্য জায়গায় আপনার সনেট 3 প্রকার দেওয়া আছে, আপনি বলছেন 2 প্রকার, তাহলে আমরা 2 প্রকারে পড়বো। আমি তো জোর দিয়ে বলেছি তোমাকে পরীক্ষার ইয়াতে, ক্লাসের ভিতরে বলেছি কি না? ক্লাসগুলো করছো? জি স্যার। তাহলে আবার ওই হ্যাঁ কথা, স্যার, তাহলে তাহলে ওই কথা আনার আচ্ছা দরকার স্যার। নাই, আমি তো বলেই দিয়েছি যে সনেট কোথাও 6 প্রকার আছে, কোথাও 4 প্রকার আছে, কখনো 3 প্রকার আছে, কখনো 2 প্রকার আছে, এবং 2 প্রকার কেন তার আমি যুক্তি বুঝিয়ে দিয়েছি কিনা, বলো। জি স্যার, বলছেন। হ্যাঁ, তাহলে ওটাই যথেষ্ট। কারণ আচ্ছা স্যার। যদি তুমি মিল্টনিক সনেট বলো, তাহলে তোমাকে শেক্সপিয়ারিয়ান সনেট যেমন বলতে হচ্ছে, তাহলে তোমাকে ওয়ার্ডসওয়ার্থিয়ান সনেট বলতে হবে, তাহলে তোমাকে শেলিয়ান সনেট বলতে হবে, কারণ ওরা তো সনেট লিখছে, তাই না? প্রথমত সনেট মডেল দুইটা, একটা হচ্ছে কি অক্টেভ সেস্টেড মডেল, আর একটা হচ্ছে কি 3 কোয়ার্ট্রেন 1 কাপলেট মডেল। আর কোনো মডেল আছে সনেটের, বলো। না স্যার। এখন না বাকিরা স্যার। এই মডেলগুলো ফলো করেছে, তোমাকে এটা বুঝিয়ে দিতে হবে তোমার উত্তরের ভিতরে, তাহলে তোমার উত্তর ঠিক হবে। তাছাড়া তুমি বলতেছো 3 প্রকার, তাহলে 3 প্রকার কী কী বলো তো? 3 প্রকার কী কী? স্যার স্যার, টেট্রাকান্থা হচ্ছে শেক্সপিয়ারিয়ান আর মিল্টনিক। হ্যাঁ, তাহলে মিল্টনিক সনেট বলে কোনো সনেট আছে? তাহলে মিল্টনিক সনেটের ফর্ম কি? এটা তো কোথাও দেখি নাই। তাহলে তাহলে তুমি তাহলে শেলিয়ান সনেট বলো। ওয়ার্ডসওয়ার্থ সনেট লিখছে ওই অনুসারে, পেট্রাকান নয়, তাহলে ওয়ার্ডসওয়ার্থিয়ান সনেট বলো। স্পেন্সার লিখছে, তাহলে তো স্পেন্সারিয়ান সনেট বলো। এরকম করে তো 6-7 প্রকার সনেট হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, অতএব তোমাকে, স্যার মেনলি 2 প্রকার বলো, তাই তো স্যার? হ্যাঁ আমি বলেছি কি মেনলি 2 প্রকার, যে আমি তো মডেল বলেছি তাই না, সনেট মডেল অনুসারে কথা বলতে হবে, সনেট মডেল। বাকিরা ওখানে ওখানে মডেল কথাটা উল্লেখ করে দেবো। হ্যাঁ, এবার তুমি পরে বলে দেবা যে এরা একে ফলো করেছে, যে শেক্সপিয়ারের সনেট ফলো করেছে স্পেন্সার, আর মিল্টনিক সনেটের বা পেট্রাকান সনেটের মডেল ফলো করেছে মিল্টন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, এরা। এইটাকে তুমি বলে দিবা। আচ্ছা স্যার। হ্যাঁ, এখন যদি পরীক্ষায় আসে মিল্টনিক সনেট কি, তখন বলবা মিল্টন যে সনেটগুলো লিখছে সেগুলো মিল্টনিক সনেট, বুঝতে গেছে? কিন্তু মিল্টনের কিন্তু নির্দিষ্ট কোনো ফর্ম নেই, আছে? মিল্টনিক সনেট ফর্ম আছে না, তখন বলবা যে মিল্টন প্রধানত সনেট লিখেছে যেগুলো সেগুলোই মিল্টনিক সনেট, কিন্তু তিনি সনেটে তার কি কার মডেল ফলো করেছেন? পেট্রাকান সনেট মডেল ফলো করে তিনি সনেট লিখেছেন, এটা বলতে হবে। তবে সেখানে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, কিসে? রাইম স্কিমে, বা হচ্ছে অক্টেভ সেস্টেটের যে ডিভিশনটা, এইখানে একটু ভ্যারিয়েশন থাকতে পারে এই জায়গায়। তাছাড়া মডেল দুইটাই, ঠিক আছে। জি স্যার। এবার তোমরা ভাবো তোমাদের ফার্স্ট ইয়ারে কয়টা সনেট আছে, বলো। 4টা। হ্যাঁ হ্যাঁ, 4টা। 3টা সনেট আছে, আচ্ছা, 3টা। 3টা। সনেট 18, হাউ ডু আই লাভ দি অনেস্ট ব্লাইন্ডনেস, এর ভিতরে শেক্সপিয়ারিয়ান সনেট কয়টা? একটা। একটা। আর পেট্রাকান সনেট কয়টা? পেট্রাকান সনেট কয়টা? 2টা। তাহলে দেখো তো, এই যে হাউ ডু আই লাভ দি, এটা কে লিখছে? সনেটটা ব্রাউনিং। তাহলে আমি কি বলবো? ব্রাউনিয়ান সনেট বলতে পারবো? আসবে? তাহলে ব্রাউনিং যে লিখছে, তাহলে এটাও তো একটা মডেল হয়ে যাচ্ছে, সনেট হয়ে যাচ্ছে, তাহলে ব্রাউনিয়ান সনেট। শেলি লিখছে শেলিয়ান সনেট, নাকি মিল্টন লিখছে মিল্টনিক সনেট। হ্যাঁ, এভাবে তো আমরা বলতে পারি না। অতএব মডেল দুইটাই, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে তাজিন, বলো। স্যার, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি কিছুদিন ক্লাস করতে পারিনি, তো রেকর্ডেড ক্লাসগুলো আমি দেখেছিলাম, কিন্তু পরে হয়তো আপনি গুগল ক্লাসরুম থেকে হয়তো বা আমাকে রিমুভ করে দিয়েছেন। এখন আমি ক্লাসগুলো আর পাচ্ছি না। তো শুধু তোমাকে রিমুভ করা হয়নি, তুমি যদি মেসেঞ্জারে খেয়াল করো তাহলে সবাইকে রিমুভ করা হয়েছে, যে তুমি কতটুকু অ্যাক্টিভ সেটা বোঝার জন্য, ঠিক আছে। তো শুধু তোমাকে একা রিমুভ করা হয়নি, সেটা ক্লাসে বলা হয়েছে, সবাইকে রিমুভ করা হয়েছে গুগল ক্লাসরুম থেকে, ঠিক আছে। যদি যারা ক্লাসের কোডটা নিয়েছে তারা বুঝতে পেরেছে, তারা হচ্ছে অ্যাক্টিভ, আর যারা ক্লাসের কোড এখনও নেয়নি তার মানে তারা কোনোভাবে
তারা এখনো অ্যাক্টিভ না। এই জন্যই তুমি এখন বলতেছো, মানে তুমি কয়দিন আগে অ্যাক্টিভ হয়েছো, তার আগ পর্যন্ত তুমি হয়তো খেয়াল করোনি। এটা তোমাদের রিমুভ করা হয়েছে তা না হলে জি 1 স্যার। সপ্তাহ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, মোটামুটি 1 সপ্তাহ ধরেই আমি ক্লাস করতে পারিনি, আমার এক্সাম ছিল, আপনাকে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি কোড ইয়া দিবা, মেসেজ দিবা, আমি যুক্ত করে দিব। ওকে স্যার। আচ্ছা, তাহলে আর কারো? স্যার হ্যাঁ বলো গালিব। বলছি স্যার, আগের যে ইতে মানে অনার্স ফার্স্ট ইয়ারের যে গুগল ক্লাসরুমে যে ক্লাসটা হতো আমাদের, হুম ওখানে তো প্রোজের স্যার এই প্রশ্ন করে একটু দিয়ে দিলে ভালো হয় না স্যার? আমি তো প্রশ্ন সিরিয়ালি দিচ্ছি, তুমি এখন পোয়েট্রি পড়তেছো, পোয়েট্রি পড়ো। তুমি পোয়েট্রি পড়ার সময় তুমি এখন প্রোজের কথা ভাবতেছো কে? তুমি পারবা? তাহলে কি পড়া কি অ্যাড করে দিব প্রোজটাকে? না স্যার, এমনি বলছিলাম। তাহলে এত টেনশন কিসের? আমার তো টেনশন আছে, তোমার থেকে আমার মাথায় টেনশন বেশি, যে তোমাকে প্রস্তুত করার জন্য আমার কি দরকার, ঠিক আছে? আমার মনে জি হয় স্যার। স্টুডেন্টদের থেকেও আমার কনসার্নটা অনেক বেশি, কারণ আমার স্টুডেন্টদের নিয়ে আমার মাথা ব্যথা করে খুব, ঠিক আছে? কারণ আমি চাই যে আমার সাথে যারা যুক্ত থাকবে অন্তত অ্যাক্টিভ থাকুক। এটা আমি এই বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক। তবে তোমার কোথায় কি লাগবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, যেটুকু আমার দেওয়ার, আর যেগুলো আমার দেওয়ার না আমি দিব না, ঠিক আছে? তো এইরকম তোমাকে টেনশন, তোমাকে এখন পোয়েট্রি পড়া দিচ্ছি মানে তুমি পোয়েট্রি পড়াই পড়বা, বাকি প্রোজের কথা ভুলে যাও, একদম ভুলে যাও। কারণ কিছুদিন পরে প্রোজ আসবে, তখন যেন আবার পোয়েট্রির কথা মনে করো না, ঠিক আছে? যে স্যার পোয়েট্রি তো পড়াটা ভালো মতো হয়নি। তুমি তোমার কোর্স শেষ হয়ে আরও 2 মাস টাইম পাবা, বুঝতে পারছো? আরও 2 মাস জি টাইম স্যার। পাবা, অথবা আমার সব শেষ হয়ে যাবে, সব তুমি সময় মতো পেয়ে যাবে, আরও 2 মাস টাইম পাবা আশা করি। তাহলে দেখি তুমি কোথায় গিয়ে শেষ করতে পারো। অতএব যা দিচ্ছি তুমি দয়া করে সেইগুলো, কারণ আমাদের জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত আমাদের কোর্সের মেয়াদ আছে নাকি? তাহলে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তাহলে ওখানে জুলাইয়ের 8 তারিখ থেকে 4th ইয়ারের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? 4th ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার মনে করো আরও 1 মাস মিনিমাম, তারও 1 থেকে 1.5 মাস পরে তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হবে আশা করি। তো সেই হিসাবে তোমার সব কিছু তুমি গুছিয়ে পেয়ে যাবে, শুধু পড়াশোনাটা করো। যখন যেটা দিচ্ছি তখন সেটাই পড়বা। এখন এই 4টা কবিতা দিয়েছি মানে কোথায় রাইটিং, কোথায় পোয়েট্রির কী সব ভুলে যাবা, শুধু এই 4টা নিয়েই পড়বা এই সপ্তাহ। সব একদম তেনাত করে ফেলবা, খাইয়ে খাইয়ে একদম চিবাইয়ে একদম রস নিয়ে ফেলবা। হ্যাঁ, দেখবা যে এখান থেকে কাজ হবে। ওকে, তাহলে আমি এখন চলে যাই হচ্ছে হাউ ডু আই লাভ দি। হাউ ডু আই লাভ দি কে লিখেছেন বলো? এলিজাবেথ ব্যারেট ব্রাউন। তাহলে এলিজাবেথ সম্পর্কে আমরা সব কিছু পড়েছি তো? আমার যে শীট দেওয়া ছিল বা ওখানে যা দেওয়া ছিল সব পড়েছি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে, পড়ছি কিনা? সবাই চুপ হয়ে গেল কেন? আমি তো কোশ্চেন আনসারগুলো দিয়েছি, সবাই পড়েছো সেগুলো? সবাই চুপ 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 মানে একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে চুপ মানে বুঝবো যে পড়োনি, আর যদি বলো তাহলে বুঝবো যে পড়েছো। হ্যাঁ, এই জন্য চুপ না, একটু ভালো করে বলবা। তাহলে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে তার হাজবেন্ডের নাম কি? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। তার কিন্তু একটা কবিতা আছে, সেটা কোনটা? পেট্রিয়ট। এই যে দ্য প্যাট্রিয়ট, রবার্ট ব্রাউনিং। তারা পালিয়ে বিয়ে করেছিল, তাই না? তারা পালিয়ে বিয়ে করেছিল, বাবার সম্মতি দেয়নি, তাই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, সেটা বলেছিলাম। এবং দেখো এই গত ক্লাসে এটা আলোচনা, এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে তারা পালিয়ে গিয়ে কোথায় ছিল, কোন দেশে? ইটালিতে। সেটা কিন্তু দেখো পরীক্ষায় এসে গেছে গতবার। হ্যাঁ, এটা আমি আলোচনা করি। অতএব যা আলোচনা করবে এর ভিতরেই ঘুরে ফিরে কোশ্চেন আনসার থাকবে। আমি সেটা কোশ্চেন আনসার আমার এই সাজেশনের ভিতরে দিই আর না দিই, আলোচনার ভিতরে থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে উল্টাপাল্টা হতে পারে, সেটা সমস্যা না। যে সব কিছু কমন আসবে এমনও না, 100% আমি কখনো বলি না। অনেকে দেখা যাচ্ছে যে 8টা কোশ্চেন আসে, 15টা 100% দিয়ে দেয়। অনেক সাজেশন আছে ফেসবুকে, দেখবা করে কি 100%ই দিয়ে দেয় প্রশ্ন 15টার উপর। তাহলে 15টা 100% মানে কয়টা পরীক্ষায় আসবে? পরীক্ষায় আসবে 8টা, কিন্তু সে দিয়েছে 15টা, তাহলে তো পরীক্ষায় 15টা আসার কথা নাকি? 100% দেওয়া মানে কি ওগুলো পরীক্ষায় আসবেই। হ্যাঁ, তো এরকম 100% দেওয়া যায় না, বা আমি দিতেও পারি না, কিন্তু যেগুলো দিচ্ছি এর ভিতরে পড়লে পারে তুমি পাবা বলে আমি মনে করি। কারণ আমরা অনেক পড়ি, আমরা যথেষ্ট পড়ি, এবং আমি অন্তত টেক্সট সহ যতগুলো আলোচনার বিষয় আছে সবই পড়িয়ে দিই। এখন আমরা যে কবিতাটা পড়েছি, এই কবিতাটা কি সম্পর্কে বলো তো? হ্যাঁ, লাভ ফর হাজবেন্ড নাকি? লাভ ফর দ্য হাজবেন্ড অফ দ্য অথর অর অথরেস।
এই সনেটটার সংখ্যা হচ্ছে কত? 43। আর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট লিখেছে কয়টা বলো তো? টোটাল সনেট কয়টা লিখছেন বলতে পারবা? 44টা। হ্যাঁ, 44 সনেটস তিনি লিখেছেন, এটা খেয়াল রেখো। এবার এই যে কবিতাটা আমরা পেয়েছি এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট মডেল, তাই না? এটা হচ্ছে কি একটা পেট্রাকান সনেট। এখানে কয়টা লাইন আছে? 14টা। 13, 14, তাই তো? 14 লাইন সনেট, এবং এটা হচ্ছে পেট্রাকান মডেলে লেখা। এখানে আমাদের কিন্তু ওই ইয়ার মডেল নেই। হ্যাঁ, ওকে, এবার আসি এইখানে যে থিমে যে টেক্সচুয়াল যে আলোচনাটা করা হয়েছে, এই আলোচনাটা তো সবাই ভিডিও ক্লাসটা দেখছো, তাই না? অতএব নতুন করে আলোচনা করার এখানে কোনো বিষয় নেই, কারণ সব কিছু একদম আমরা উদাহরণসহ যতটুকু বোঝার আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এখন টেক্সটে যদি কোনো লাইন বা কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে সেটা একটু কেউ বলতে পারো। প্রথমে টেক্সটে স্যার থার্ড লাইন এন্ড ফোর্থ লাইনটা একটু বুঝাই দিন। থার্ড আর ফোর্থে কি বলছে বলো? আমার ভালোবাসা এত বড়, আমার ভালোবাসা এত বড় যে আমার চিন্তা বা আত্মা যতদূর পৌঁছাতে পারে। আমার আত্মা কতদূর যেতে পারে? কতদূর? লিমিটলেস। হ্যাঁ, বলতেছি কি লিমিটলেস। হ্যাঁ, তাহলে আমার ভালো এটা মানে কি যে মাই সোল ক্যান রিচ, বলছে কি আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। আমরা অনেক সময় ম্যাথ পড়েছি না, গণিত পড়েছি তো নাকি? ঘনবস্তু কাকে বলা হয়? ঘনবস্তু কাকে বলে? যে আয়তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে হ্যাঁ, যার উচ্চতা আছে, যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ আছে তাকে বলা হয় কি? ঘনবস্তু। যেমন একটা রুম, একটা রুমের কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে আমার ভালোবাসা এরকম বিশাল একটা জায়গা নিয়ে আছে। হ্যাঁ, তার ডেপথ আছে, তার ব্রেথ আছে এবং তার হাইট আছে। যে হাইট বা ব্রেথ বা ডেপথ আমার সোল পৌঁছাতে পারে। তাহলে কতদূর পৌঁছাতে পারে বলো? তার কোনো সীমা আছে? তাহলে বলবো কি তার ভালোবাসা কি? মেজারলেস নাকি? তার ভালোবাসা কি? হ্যাঁ, মেজারলেস অর লিমিটলেস। এছাড়া কি বলছে? বিশেষ করে হ্যাঁ, when feeling out of sight for the ends of being an ideal grace। বিশেষ করে কখন? দেখো এটার মানেটা কি? চোখের আড়ালে যখন থাকে। দেখি এটাতে কি বলে, এআই আমাদের কি জাতীয় হেল্প দিতে পারে। দেখো বলছে কি বিশেষ করে এই যে বাউন্ডলেস মানে কি, আর এটা এই কথাটাই কই আসে যে সীমাহীন অর্থে বোঝাতে, যে দ্য এটার অর্থে বোঝায় যে মিনস দ্য স্পিকারস লাভ ইজ বাউন্ডলেস রিচিং দ্য আলটিমেট পারপাস অফ এক্সিস্টেন্স অ্যান্ড স্টেট অফ পারফেক্ট ভার্চু। মানে কি আমি যে টিকে আছি, আমার যে অস্তিত্ব আছে, এই অস্তিত্বের অবস্থা যেমন তেমনি। শি এক্সপ্রেস দ্যাট হার লাভ ইজ অ্যাজ ভাস্ট অ্যাজ হার সোল ক্যান ফ্যাদম এক্সটেন্ডিং টু দ্য ফার্দেস্ট রিচেস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। মানে আমার সত্তা, আমার বিং যতদূর যেতে পারে, তাই তো? যেমন আমরা পড়লাম না যে ওই যে ইউলিসিস, সরি তোমরা এখনো পড়োনি যারা আগে ছিলা, যে ইউলিসিস পড়তে গিয়ে বলছিলাম না যে ইউলিসিসের ভ্রমণ অ্যাডভেঞ্চার করার ইচ্ছা কতদূর পর্যন্ত? কতদূর পর্যন্ত বলো তো? ওই যে সূর্য ডুবে যাচ্ছে, দিগন্ত রেখা আছে, তার ওদিকে কি আছে? তাহলে তার দিগন্ত রেখা বলে কোনো রেখা আছে? তুমি যত আগিয়ে যাবা দিগন্ত রেখা ততই কেমন হবে? শেষ হয়ে যাবে বলো তো? নাকি দিগন্ত রেখা ওটা আগাতে থাকবে নাকি? তুমি সামনে এগিয়ে যাবা, দিগন্ত রেখাও আগাতে থাকবে। তাহলে দিগন্ত রেখা কি কোনো শেষ হবে বলো? শেষ হবে? তাহলে শেষ। এটা কি সবার সমস্যা না আমার শুধু একার সমস্যা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার আছে, তাহলে তোমার সমস্যা এটা। তাই বলছে যে শি এক্সপ্রেসেস দ্যাট আর লাভ ইজ অ্যাজ ভাস্ট অ্যাজ হার সোল ক্যান ফ্যাদম, মানে যতদূর তার সোল যেতে পারে, এক্সটেন্ডিং টু দ্য ফার্দেস্ট রিচেস, বিশেষ করে একদম ওই দূরবর্তী স্থান যেখানে তার বিং মানে কি সত্তা, চিন্তা ভাবনা, এবং তার আইডিয়াল গ্রেস। আইডিয়াল গ্রেস মানে কি বলো? আইডিয়াল গ্রেস বলতে কি দেখো কি বলছে? আইডিয়াল গ্রেস মানে হচ্ছে যে আমার ভার্চু, বিউটি অ্যান্ড স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট। মানে মূল কথা হলো যেটা আমি অ্যাবস্ট্রাক্ট ধারণা, যে অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো আমি নিজেই বুঝতে পারি না। হ্যাঁ, তা ওই রকম একটা অবস্থান। হ্যাঁ, যে
বলছে কি হুইচ দ্য স্পিকার বিলিভস শি অ্যাটেন্স থ্রু হার লাভ, তার মানে কি তার পারফেক্ট বিং, তার পারফেক্ট ভার্চু, দ্য পারফেক্ট বিউটি যে জায়গাটা, হ্যাঁ ওইটাকে মানে আমাকে মাপতে হলে যে একটা আইডিয়ালিজম দরকার, যে একটা আদর্শ চিন্তাভাবনা দরকার, সেই আদর্শ সত্তার সাথে রিলেটেড, তাই তো? ঠিক ওই রকম পিওর হচ্ছে তার ভালোবাসা। পারফেক্ট ভার্চু মানে কি? পারফেক্ট ভার্চু কোনটা? একটা পারফেক্ট ভার্চুর উদাহরণ বলো। আমাদের মধ্যে পারফেক্ট ভার্চু কোনটা? একটা উদাহরণ দাও যেটা হতে পারে। যেমন মনে করো একটা মা, ঠিক আছে তো, দেখতে পাইলো যে তার সন্তানকে একটা বাঘে তাড়া করছে, তখন মা করলো কি ওই সন্তানটাকে বাঁচানোর জন্য মা নিজেই বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। এতে বাঘ তার মাকে একদম ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেললো, আর সন্তানটা পালিয়ে যেতে সক্ষম হলো এবং বেঁচে গেল। তাহলে এখানে কি ভালোবাসার মধ্যে কোনো রকম ঘাটতি আছে? না, কোনো স্বার্থ নেই। তাহলে যেমনটা ঘাটতি নেই ঠিক পারফেক্ট ভার্চু এটা যেমন, তাহলে তার ভালোবাসার পারফেক্টনেস কেমন? এরকম পারফেক্ট ভার্চু বা আইডিয়াল গ্রেসের মতো। আইডিয়াল গ্রেস মানে সেই সকল ভার্চুকে বোঝায় যেগুলো পারফেক্ট। সেটা হতে পারে কোনো সততা, সেটা হতে পারে ভালোবাসা, সেটা হতে পারে স্পিরিচুয়াল মানে এনলাইটেনমেন্ট, হতে পারে বিউটি। পারফেক্ট বিউটি বলতে আমরা কোন বিউটিকে বুঝি? পারফেক্ট বিউটি কোনটা? পারফেক্ট বিউটি বলে কোনো বিউটি আছে? বলো, পারফেক্ট বিউটি বলে কোনো বিউটি আছে? না, এটার কোনো সংজ্ঞা নাই, এক একজনের চোখ এক এক রকম। হ্যাঁ, তাহলে পারফেক্ট বিউটি কোনটা? পারফেক্ট বিউটি সেটাই যেটা ওই মুহূর্তের জন্য আমার কাছে মনে হলো কি এর মতো ভালো আর হতে পারে না। কেমন? মনে করো একটা অসুন্দর একটা মেয়ে, দেখতে অসুন্দর, কুৎসিত, কিন্তু সে আমাকে করলো কি আমার ঠিক মৃতপ্রায় অবস্থা, হ্যাঁ আমি হয়তো একটা বাঘের বা কোনো একটা জন্তু দ্বারা আক্রান্ত হয়েছি, আমি খুবই অসুস্থ, কিন্তু সে করলো কি সে আমাকে যত্ন আদ্যি করে আমাকে সুস্থ করে তুললো। তাহলে তখন কি তাকে আমার কখনো অসুন্দর মনে হবে বলো তো? তাকে দেখে কি আমার কখনো প্রথম দেখায় যেমন তাকে দেখে আমি একটু কেমন ভাব করেছিলাম, মানে একটু কেমন একটু ঘৃণাবোধ করেছিলাম বা একটু নিজেকে কেমন কেমন ভাব দেখাচ্ছিলাম, কিন্তু যখন এটা তুমি দেখবা, এটা যখন তোমার সাথে হবে, তখন কি তোমাকে মানে ওকে কি কখনো তোমার অসুন্দর মনে হবে? অসুন্দর কিন্তু মনে হবে না। অন্যদিকে মনে করো একটা সুন্দরী নারী, হ্যাঁ দেখতে চমৎকার, একদম প্রথম দেখাতেই যে কেউ মোটামুটি একটু ফিদা হয়ে যাবে। মনে করো এরকম একটা সুন্দরী নারী, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে তোমার কি করলো, পকেট মার নিয়ে চলে গেল, পকেট মেরে চলে গেল। দ্বিতীয়বার যখন তুমি নারীকে দেখবা, তোমার কাছে কি ওকে সুন্দরী মনে হবে বলো তো? না স্যার, কখনোই সুন্দরী মনে হবে না। ঠিক এইরকম যেমন ব্যাপারটা, ঠিক পারফেক্টনেস বলতে ওই জায়গাটুকুকে বোঝাচ্ছে যে জায়গাতে পৌঁছালে পারে আমার তাকে সুন্দরী মনে হচ্ছে, অথবা যে জায়গাতে পৌঁছালে তাকে আমার ইভিল মনে হচ্ছে, ওই রকম পারফেক্ট যে অবস্থানটা সেইটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। মানে তোমাকে সেন্সে বুঝতে হবে এটা, ঠিক আছে? কোনো ওয়ার্ড মিনিং দিয়ে বা কোনো রকম কোনো ওয়ার্ড দিয়ে বোঝানো সম্ভব না। এইটাই বলতে তিনি আইডিয়াল গ্রেস বুঝিয়েছেন, যে গ্রেসগুলো আইডিয়াল মানে একদম পিওর বা খাঁটি, ঠিক ওই রকম জায়গার পর্যন্ত উপস্থাপন করা বা ওই জায়গা পর্যন্ত রিচ করা যে ব্যাপারটা, ওই রকম রিচ করার মতো আমার ভালোবাসা, যে ওই জায়গায় পৌঁছালে যেমন পিওর হয়, আমার ভালোবাসা ঠিক ওই পর্যন্তই, যে পর্যন্ত পৌঁছালে তুমি আমাকে ভালোবাসবা বা আমার ভালোবাসা খাঁটি হবে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। মানে যেগুলো আউট অফ সাইট আমি এগুলো বুঝতে পারি, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ধারণা, যেগুলো আমার চোখে মুখে আমি বলতে পারবো না, আমি কোনো পরিমাপ দিয়ে বলতে পারবো না, কিন্তু যেগুলো আমার সত্তা, তাই তো, বা আমার আইডিয়াল গ্রেসের সাথে রিলেটেড, যে গ্রেসের এন্ড মানে কি ওই জায়গা, যে জায়গাতে পৌঁছালে একটা জিনিসকে আমি বলবো পারফেক্ট। এন্ড মানে কি একটা শেষ অবস্থান, তাই তো, একটা পরিস্থিতি বা একটা জায়গা বা একটা অবস্থান, যেটা আমরা বলতেছি বারবার, সেইটাকে বোঝাতে ব্যবহার করা আছে। মানে ওই পর্যন্ত আমার ভালোবাসা তোমার জন্য পৌঁছে যাবে। তার মানে কি ভালোবাসা কি লিমিটলেস, তাই তো, এবং পিওর, এটা বলতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এগুলো আসলে চিন্তা ভাবনার বিষয়, এগুলো ওয়ার্ড দিয়ে তো সম্ভব না বোঝা।
যে কি বলতে চাচ্ছে তোমাকে সেটা সেন্স দিয়ে বুঝে নিতে হবে। ঠিক কি বোঝা গেল? আচ্ছা, তারপরে টেক্সটে আর যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো। যদি টেক্সটে প্রবলেম না থাকে তারপরে আমরা চলে যাব আমাদের ফর্ম রিলেটেড কিছু ব্যাপারে। সামারিটা খুবই ছোট, কারণ কবিতাটা নিজেই ছোট নাকি। এখানে মেনলি কি করেছে, কবি তার ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো মানে পারফেক্ট উপায় খুঁজে পেয়েছেন যে এক কথায় প্রকাশ করা যায়? বলো। না স্যার। না। অতএব তিনি অনেক কিছু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। যে ভালোবাসা এটা পুরোটাই আমরা বলি না অনেক সময় যে কথায় প্রকাশ করা যাবে না, ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, সেটাকে কথায় প্রকাশ করা যাবে না। ঠিক ব্যাপারটা এরকম যে তিনি বলে যেন বোঝাতে পারতেছেন না যে কেমন কথা বললে, কিসের সাথে তুলনা করলে, কি বললে পারে আমি বোঝাতে পারবো যে আমার ভালোবাসা কতখানি পিওর। তাই বলছে দেখ, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড রিকগনাইজেবল পোয়েমস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইন দ্য পোয়েম দ্য স্পিকার ইজ প্রোক্লেমিং হার আনএন্ডিং প্যাশন ফর হার beloved. She tells her lover just how deeply her love goes, and she also tells how she loves him. She loves him with all her beings, and she hopes God will grant her the ability to love him even after she has passed away. Passed away মানে কি? ডেথ। মারা যাওয়া নাকি, মানে মারা যাওয়ার পরেও যদি গড চায়, যদি গড গ্র্যান্ট করে, তাহলে মারা যাওয়ার পরেও হয়তো বা সে তাকে ভালোবাসবে। এইটুকু হচ্ছে মেনলি সামারিক ব্যাপারটা। এরপর থিমেটিক ব্যাপার তো আছেই, ওই একই কথা ঘুরে ফিরে আসবে। থিমেটিক ব্যাপারে তিনি বলতে চেয়েছেন কি, যে তিনি বলতে চেয়েছেন যে তার ভালোবাসা কি একদম পিওর অ্যান্ড লিমিটলেস, মানে লিমিটলেস, কথা একটাই। এরপর তিনি দেখো বেসড অন ইনিশিয়াল ডিটেল অ্যানালাইসিসে তিনি প্রথমে কি বলছেন, প্রথমে যে লেট মি কাউন্ট দ্য ওয়েজ, মানে কি হাউ ডু আই লাভ দি, মানে কি ভাবে আমি তোমাকে ভালোবাসি বা কতটুকু ভালোবাসি, দয়া করে আমাকে তার ওয়েগুলো কাউন্ট করতে দাও, মানে বলতে দাও। ঠিক আছে তো, বলতে দাও। এবার তিনি কাউন্ট করা শুরু করছেন। হ্যাঁ, এখানে তিনি কাউন্ট করছেন কিভাবে কেমন ওয়েতে তিনি তাকে ভালোবাসেন। তো ওই থিমেটিক আলোচনার মতোই, যেভাবে ভালোবাসেন সেটা তিনি বলে গেছেন। হ্যাঁ, একই কথা বারবার। তারপরে হচ্ছে কি তিনি শেষ করেছেন কি, শেষ কথাটাই যে স্পিরিচুয়াল লাভে চলে গেছে না, পুরোটাই কি এখানে কোনো আমরা যে ভালোবাসার এখানে কথাটা বললাম, এটা কি সেন্সুয়াল লাভ বলো তো? এখানে কি সেন্সুয়াল লাভের কথা বলা হয়েছে, মানে ফিজিক্যাল লাভের কথা বলা হয়েছে, না একটা স্পিরিচুয়াল লাভের কথা বলা হয়েছে? না। একটা জিনিস একটু খেয়াল করো, ভালোবাসাকে কয় ভাগে ভাগ করা যায় আমরা একটু ফ্রান্সিস বেকন থেকে ধরি। ঠিক আছে তো, অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন আমরা কিছু পড়েছি এ পর্যন্ত? অফিস স্টাডিজ পড়ছি তো স্যার। মানে এখনো যারা নতুন যুক্ত তারা হয়তো পড়নি। আচ্ছা, এখানে কি সেই লাইনটা এসেছে অফ লাভের, ওয়ান টন লাভ, এটা ওটা? এই যে হ্যাঁ, অফ লাইফ, এই দেখো এই ইয়াতে টেক্সটে আমরা পেতে পারি। হ্যাঁ, সেটা কোথায়? আচ্ছা, টেক্সটে এখানে নাই, এখানে মনে শুধু ইয়ে আছে। ওকে, তো যাই হোক, এখানে দেখানো হয়েছে ভালোবাসাকে 3 রকম করে দেখিয়েছেন তিনি। ঠিক আছে তো, একটা হচ্ছে দেখো এই যে একটা হচ্ছে নাফসাল লাভ। দেখো নাফসাল লাভ মানে, নাফসাল মানে কি জানি তো আমরা? নাফসাল কি বোঝায়? নাফসাল শব্দটা কি? দেখো এটা মানে হচ্ছে বিবাহ করা, বিয়ে করা, তাই না? রিলেটিং টু ম্যারিজ অর উইডিংস। ম্যারিজ বা উইডিং এর কারণে যে বিয়েটা হয় সেটা হচ্ছে কি, মানে সরি উইডিং এর কারণে যে ভালোবাসাটা হয়। হ্যাঁ বলো স্যার, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, যদি আমার কথা বোঝা না যায় তোমরা প্রথমে একটু লিভ নিয়ে আবার যুক্ত হবা, তারপরে যদি হয় তখন তোমরা আমাকে বলবা। ঠিক আছে তো, কারণ হয়তো তোমার একার হচ্ছে, এক্ষেত্রে তো আমার কিছু করার নেই। আমার কিছু করার আছে? বলো, যদি তোমার একার সমস্যা হয় তাহলে তো আমার কিছু করার নেই। কি বুঝতে পেরেছো? কি বুঝেছো নাকি বুঝনি, নাকি সবার সমস্যা? না স্যার। হ্যাঁ, কারো না স্যার সমস্যা নেই। হ্যাঁ, তাহলে মনে করতে হবে যদি একজনেরও সমস্যা না থাকে
মানে একজনের, মানে কি সবার সমস্যা কিন্তু একজনের সমস্যা হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার কোনো সমস্যা নেই, বাকিদের ওই 99 জনের নেটের সমস্যা। কারণ একজনও যদি আমার কথা শুনতে পায় ভালো মতো, তাহলে বুঝতে হবে তোমাদের সমস্যা। আর যদি কেউ আমার কথা শুনতে না পায়, তাহলে আমার এখানে সমস্যা। এখন যদি প্রত্যেকজনই একজন একজন করে সমস্যা হয়, সবাই যদি বলতে থাকে স্যার আমার সমস্যা, তাহলে ক্লাসকে আমি নিতে পারবো ঠিক মতো? বলো। কারণ প্রতি মিনিটে কারো না কারো সমস্যা হতে পারে নেটওয়ার্ক, কারণ এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছে আমার, তাই না? কেউ গ্রাম থেকে, কেউ দেশের ওই উত্তর প্রান্ত থেকে, কেউ দক্ষিণ প্রান্ত থেকে, কেউ পশ্চিম প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছে। অতএব সব জায়গায় নেট কিন্তু একরকম না। অতএব সেই জন্য তোমরা আগে নিজের সমাধানটা নিজে করার চেষ্টা করবো, যে দেখি তো লিভ নিয়ে আবার যুক্ত হই, যদি তারপরেও সমস্যা হয় তারপরে বলবা। কারণ সবাই যদি একবার করে বলতে থাকো প্রতি মিনিটে, তাহলে কিন্তু সমস্যা আছে ক্লাসের। কি আমি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে নাফসাল মানে হচ্ছে বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়, সেই সম্পর্কের মাধ্যমে যে ভালোবাসা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে নাফসাল লাভ। তারপরে বলা হচ্ছে কি, তারপরে কোনটা, তারপর হচ্ছে দেখো ফ্রেন্ডলি লাভ। ফ্রেন্ডলি লাভ, ফ্রেন্ডলি লাভ মানে কি? বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। বন্ধুত্বপূর্ণ ভালোবাসা কোনগুলো হয় বলো? এই যে মনে করো আমার একটা বিড়াল আছে, তার প্রতি আমার ভালোবাসা, আমার একজন বন্ধু আছে, তার প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু মানে সেন্সুয়াল ভালোবাসা না, জাস্ট ফ্রেন্ডলি লাভ, তাই তো? এরকমভাবে আমি আমার গ্রামের যে সকল বৃদ্ধ আছে, তাই তো, বা আমার গ্রামের যে সকল আত্মীয় আছে, বা পাড়ার ছেলে মেয়ে আছে, তাদের প্রতি আমার ভালোবাসা, এগুলো হচ্ছে হ্যাঁ ক্লাসমেটদের প্রতি ভালোবাসা, টিচারদের প্রতি ভালোবাসা, এগুলো হচ্ছে কি ফ্রেন্ডলি লাভ। তাহলে এই দুটা হচ্ছে ভালো, নাফসাল লাভও ভালো, ফ্রেন্ডলি লাভও ভালো। কিন্তু ওয়ান্টন লাভ, ওয়ান্টন লাভ বলতে একটা লাভ আছে যেটা হচ্ছে করাপ্ট করে, লাভ ভালোবাসাকে নষ্ট করে ফেলে। অ্যান্ড এমবেজ ইট, এমবেজ মানে কি নিচু করে ফেলে, হ্যাঁ ডেস্ট্রয় করে, ধ্বংস করে এবং নিচু করে। দেখো ওয়ান্টন লাভ বলতে কি বোঝানো হচ্ছে, এইটা দেখো, ডেলিভারেট অ্যান্ড দেখো আনপ্রোভোকড, ওয়ান্টন সেক্সুয়ালি আনরেস্টেন্ড, হ্যাভিং ম্যানি ক্যাজুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ টিপিক্যালি ইউজড অফ উইমেন, হ্যাঁ দেখো আর সেক্সুয়ালি আনরেস্টেড উইমেন, হ্যাঁ প্লে বা প্রলিফিক, এরকম ব্যাপারটাকে বোঝানো হয় ওয়ান্টন। তাহলে এখানে যে ভালোবাসাটার কথা আমরা পেয়েছি সেটা কোনটা হবে বলো তো? এইখানে আমরা যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, সেটা যে রবার্ট ব্রাউনিং এর প্রতি লিখছেন, এটা হবে কি নাফসাল লাভের ভিতর নাকি? এবং এই ভালোবাসাটাও কি গভীর এবং ডিপ হয়েছে কিন্তু এখানে দেখতে পেয়েছি। যেমন পিতামাতার প্রতি ভালোবাসা, পিতামাতার সন্তানের মধ্যে যে ভালোবাসা, এটা কোন ভালোবাসা বলবো? ফ্রেন্ডলি লাভ। হ্যাঁ এটা ফ্রেন্ডলির মধ্যে ফেলবো, হ্যাঁ ফ্রেন্ডলির মধ্যে ফেলবো, হ্যাঁ যেগুলো কি করে ভালোবাসাকে আরো বেশি পবিত্র করে, পিওর করে। তাই এখানে আমরা সেরকম একটা ভালোবাসা পেয়েছি। দ্য স্পিকারস লাভ ফর আর হাজব্যান্ড ইজ সো স্ট্রং দ্যাট নট ইভেন ডেথ কুড ডিস্ট্রয় ইট। হ্যাঁ তার মানে ডেথের সাথেও যখন ডেথ ডিস্ট্রয় করতে পারে না, ডেথ আমাদের কিসের মৃত্যু হয়, সোলের না বডির বলো তো? বডি। তার মানে আমরা বুঝতে পারছি যে ভালোবাসা বডি ধ্বংসের পরেও থাকে, যে ভালোবাসা বডি ধ্বংস হওয়ার পরেও থাকে, সেই ভালোবাসাটা কি নিশ্চয়ই তাহলে স্পিরিচুয়াল লাভ নাকি? অতএব হেয়ার স্পিরিচুয়াল লাভ হ্যাজ বিন ডিসকাসড বাই দ্য পয়েট। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের থিমেটিক আলোচনা, এর সাথে রয়েছে আমাদের সামারি ইত্যাদি ইত্যাদি এগুলো। দেখো আর কারো কোনো সমস্যা আছে কিনা এতে? এখানে কি হাউ ডু আই লাভ দিয়ে কি কি অংশ পড়তে হবে? হাউ ডু আই লাভ দিতে পার্ট বিও পড়তে হবে, পার্ট সিও পড়তে হবে এবং পার্ট এও পড়তে হবে, মানে 3টা পার্ট থেকে আমাদের পড়তে হবে হাউ ডু আই লাভ দি থেকে। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী অংশ কি? আচ্ছা, এখানে তো সনেট মডেল নিয়ে আলোচনা করার কথা নেই, কারণ আমরা অনিস ব্লাইন্ডনেসে ওটা আলোচনা করে ফেলেছি নাকি? অনিস ব্লাইন্ডনেস আলোচনা করে ফেলেছি, পেট্রাকাল সনেট কি, কত প্রকার কি, এগুলো আলোচনা করেছি না? হ্যাঁ, আর হ্যাঁ বাকি বিষয়গুলো আমাদের অলরেডি কোশ্চেন আলোচনা আছে। ওই একই ভুল সব জায়গায় হয়েছে, সব শর্ট লিখেছি, হ্যাঁ কপি পেস্টের ভুল এগুলো। দেখো এই জায়গায় দিয়েছি, হ্যাঁ যে কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ প্যাশন এক্সপ্রেসড ইন হাউ ডু আই লাভ দি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অংশ। হ্যাঁ বলো। স্যার এখানে যে সনেট 43 ফ্রম সনেটস ফ্রম দা পর্তুগিজ, এটা দিয়ে কি বুঝেছেন? সনেট ফ্রম দ্য পর্তুগিজ এটা দিয়ে বোঝানো হয়েছে যে তার সনেট কালেকশনের নাম, সনেট কালেকশনের নাম, ঠিক আছে তো? অনেকে বই লিখে না, ওটা হচ্ছে তার মানে তিনি সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, এটা হচ্ছে একটা বইয়ের নাম,
যার কত নম্বর আচ্ছা। সনেট এটা, তার কত নম্বর সনেট এটা? 43 হ্যাঁ 43। ঠিক একইভাবে সনেট 18, শেক্সপিয়ার সনেট লিখেছেন কয়টা? 154টা। তাহলে ওটা হচ্ছে তার মধ্যে কত নম্বর? তাহলে ওটা কত নম্বর পড়তেছি আমরা? সনেট 18 সনেট 18, তাই তো? আর অন ইজ ব্লাইন্ডনেস কত নম্বর সনেট জানো? 19 নাম্বার হ্যাঁ সনেট 19, ওটা হচ্ছে মিল্টন যত সনেট লিখেছে তার ভিতরে ওইটা। ওকে, তো এবার বলো এই প্রশ্নের ভিতরে কোনো সমস্যা আছে কিনা? কোনো ব্রিফ কোশ্চেন, কোনো শর্ট কোশ্চেন বা কোনো ব্রড কোশ্চেনের সমস্যা আছে কিনা? হাউ ডু আই লাভ দিতে? প্রথমে ব্রিফ কোশ্চেনে আসো। ব্রিফ কোশ্চেন নিয়ে কারো সমস্যা আছে? স্যার 16 নাম্বার কোশ্চেন একটু বুঝাই দিন। বলো। স্যার 16 নম্বর কোশ্চেনটা আপনি একটু যদি আপনার মতো করে একটু বুঝাই দিবেন। মানে আমি আমার মতো করে কোনটা বুঝাই দিব? মানে আমার মতো করে কিভাবে বুঝাই দিব আমি? মানে এক একটা প্রশ্ন তোমাকে বুঝাই দিতে হবে? তুমি পড়ে বুঝতেছো না? না স্যার বুঝতেছি, কিন্তু আপনার ভাষায় একটু না, তুমি যদি পড়ে না বুঝো আমার মতো করে তো আমি ওইটাই পড়ে বুঝবো না। আমি আমার মতো করে কি বোঝাবো? তুমি পড়ে যদি না বুঝো সেটা বলবো স্যার আমি কোশ্চেন পড়ে বুঝি নাই। এখন না আমার স্যার বুঝছি। তাহলে আমার মতো করে আমি কি বলবো বলো? আমার মতো করে তো তোমার লাভ নেই। হ্যাঁ আমার মতো করে তুমি তোমার মতো করে বুঝেছো কিনা বা কোনো প্যারাতে বুঝেছো কিনা আমি সেটা বলতে চাচ্ছি, যে তুমি হয়তো পুরো কোশ্চেনটাই বোঝোনি, অথবা হতে পারে স্যার আমি এই প্যারাটা বুঝি নাই বা এই কোটেশনটাই কি বলতে চেয়েছেন সেটা বুঝি নাই, এরকম স্পেসিফাই করতে হবে যে স্যার আপনার মতো করে আপনি বলে দেন, এই কথাটা কখনোই বলবো না, কারণ এতে তোমার কোনো লাভ হবে না। আমি কোনটা বলবো বলো? স্পেসিফিকেশন ছাড়া আমি কিছু বলতে পারবো তোমাদেরকে? বলো তো, বলতে পারবো কোনো? হয় আমাকে প্রশ্নটা পুরো রিডিং করে দিতে হবে, আর না হলে তোমাকে বলতে হবে যে স্যার এই জায়গায় সমস্যা। ঠিক আছে? হঠাৎ করে তুমি যদি বলে বসো স্যার আমাকে একটু আপনি আমার মতো করে মানে আপনার মতো করে বলেন, তাহলে এটা হয় না। কারণ তুমি একটা প্রশ্ন পড়তেছো, এটা সামারি না, আর আমি সামারিতে মোটেও বিশ্বাসী না। নিশ্চয়ই তোমরা দেখেছো যেগুলো টেক্সট পড়ানো যায় আমি সব টেক্সট পড়িয়েছি, পড়াইছি কিনা? পড়ানোর সময় আপনি 5 এর কোশ্চেন গুলো এতে মানে একে একে একটু করে বুঝিয়ে দিছিলেন। ওভাবে একটু দু একটা কোশ্চেন একটু দেখা দিলে একটু ভালো। তুমি যদি পড়ে বুঝে থাকো তো সময় নষ্ট করার দরকার আছে বলো? না স্যার। তাহলে তাহলে তো তুমি যখন বলতো স্যার আমাকে একটু হালকা করে আলোচনা করে দেন, তার মানে তুমি পড়োইনি। আমার তো হালকা আলোচনার প্রয়োজন নেই এখানে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বলো? হয় তোমাকে পুরো প্রশ্ন পড়িয়ে দিতে হবে, আর না স্পেসিফিক জায়গায় পড়িয়ে দিতে হবে, আর না হয় পড়ানোই যাবে না। এইটাই কিন্তু হালকা করে পড়িয়ে দেন, এই হালকা আমিতে আমি বিশ্বাস না। হালকা করে আমি তোমাকে কি পড়াবো? কতটুকু পড়ালে তুমি মনে করবে যেটা হালকা হয়েছে বলো? কারণ প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছি। তুমি না পড়েই যদি বলো স্যার আমাকে একটু সামারি বলে দেন প্রশ্নের, আমি তোমাকে বলতে পারবো না তো। নাকি আমার কথা বোঝোনি যে স্যার হালকা পড়ে দেন? কি বুঝেছো? হ্যাঁ স্পেসিফিক কথা বলতে হবে, স্পেসিফিক। এখানে কোনো হালকামি টালকামি চলবে না, হালকা বলে কিছু নাই। আচ্ছা স্যার ব্রিফ কোশ্চেন 16 নাম্বারটা একটু বুঝাই দেন যে রেটরিক। আচ্ছা ব্রিফে কার জন্য একটা সমস্যা ছিল? ব্রিফে 6 না 5 এ বলছিল একজন প্রথমে? 16। তার উপরে কারো সমস্যা নাই? আচ্ছা রেটরিক কোশ্চেন মানে হচ্ছে হাউ ডু আই লাভ দি, হাউ ডু আই লাভ দি, তাই তো? লেট মি কাউন্ট দ্য ওয়েজ। রেটরিক কোশ্চেন হলো এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে কোশ্চেনের উদ্দেশ্য হলো উত্তর পাওয়া না, যে কোশ্চেনের উদ্দেশ্য হলো কি এটা একটা মানে অ্যাট্রাকশন তৈরি করা রিডারের প্রতি। ঠিক আছে তো? রিডারের প্রতি অ্যাট্রাকশন তৈরি করা মাত্র, কিন্তু কারো কাছ থেকে, যার কাছে প্রশ্নটা করা হচ্ছে তার কাছ থেকে উত্তর পাওয়ার ইফেক্ট এখানে না, জাস্ট একটা রেটোরিক্যাল ইফেক্ট তৈরি করা। এই রেটোরিক্যাল ইফেক্ট মানে একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি করা। ঠিক আছে তো? যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাও কি একটা রেটোরিক্যাল কোশ্চেন না বলো? জি স্যার। জি মানে অ্যানসার না, বাট আকর্ষণ তৈরি করছে। হ্যাঁ তাহলে এটার পরে কি উত্তর দেওয়া হয়েছে? মানে কাউকে কি জিজ্ঞাসা করেছে, নাকি ওই এবার স্পিকার নিজেই আবার উত্তর দেওয়া শুরু করছে বলো তো? স্পিকার নিজেই কথা বলছে, নিজেই তাই বলছে এরকম। তাহলে ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ কোশ্চেন ইজ আস্কড ফর দ্য সেক অফ রেটোরিক্যাল ইফেক্ট, মানে একটা কাব্যিক ইফেক্ট তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয়।
হিয়ার সামথিং ইজ স্ট্রংলি অ্যাফার্মড অ্যান্ড ডিনাইড আন্ডার দ্য ফর্ম অফ আর্নেস্ট কোশ্চেন, মানে একটা কোশ্চেনের মাধ্যম দিয়েই কোনো কিছুকে হয় অ্যাফার্ম করা হয়, নিশ্চিত করা হয়, অথবা কোনো কিছুকে অস্বীকার করা হয়। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে সামারের সাথে তুলনা করব? তারপরে এই যে করব, এই কর্মটা করার উদ্দেশ্য হলো যে আমি পরবর্তীতে কি বলার মাধ্যমে দেখছি। পরে বলছে কি, পরে কি স্পিকার তাকে সামারের সাথে তুলনা করেছেন? হ্যাঁ, করেননি, কারণ কি সামারের অনেক ফল্ট আছে। তার মানে কি এইটা বলার মাধ্যমে তিনি একটা কোনো কিছুকে কি করেছেন, ডিনাই করেছেন, যে তিনি তুলনা করেননি, তিনি তুলনা করতে চাননি, কারণ তিনি তার যে মানে যার বিউটি তিনি বর্ণনা করতে চাচ্ছেন সে সামারের থেকে আরও সুন্দর, আরও টেম্পারেট, মোর টেম্পারেট। অতএব তাহলে কি তিনি কি তুলনা করেছেন না করেননি? এই প্রশ্নের উত্তর যাকে প্রশ্নটা করা হয়েছে সে কি উত্তর দিয়েছে, নাকি যে প্রশ্ন করছে সেই উত্তর দিয়েছে? বলো, যে প্রশ্ন করেছে সেই উত্তর দিয়েছে, অথবা উত্তরটা ওই আনসার মানে ইয়ার ভিতরে আছে, কবিতার ভিতরে আছে। তাই বলছি ইট ইজ আ কোশ্চেন রেইজড, এখানে একটা কোশ্চেন কি উত্থাপন করা হয়, বাট দ্য আনসার টু ইট ইজ ইমপ্লাইড টু ইটস ভেরি ফর্ম, মানে যার উত্তরটা এই কবিতার ভিতরে আছে, অন্য কাউকে উত্তর দেওয়ার জন্য জিজ্ঞাসা করা হয়নি। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এরকম ভাবে হাউ ডু আই লাভ দি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আর কি কবিতা আছে? এরকম কোনো কবিতা আছে যেগুলো প্রশ্ন দিয়ে শুরু হয়েছে? তোমাদের যে কবিতাগুলো আছে তাতে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে এমন কোনো আর কবিতা নেই। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন, মানে রেটোরিক কোশ্চেন বা রেটোরিক্যাল কোশ্চেন। হ্যাঁ, ওকে। তারপরে ব্রিফে আর কারো সমস্যা? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা চলে যাব হচ্ছে এর শর্ট কোশ্চেনগুলো। হ্যাঁ, এবার এর শর্ট কোশ্চেনে কারো সমস্যা আছে? শর্টে কয়টা দেওয়া হয়েছে? শর্টে 2টা কোশ্চেন দেওয়া আছে, ঘুরে ফিরে একই। দেখো, ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে একই, এবং এই 1 নম্বর 2 নম্বর কোশ্চেনের উত্তরও একই। দেখো তো উত্তরগুলো একই রকম না? বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস ইন্টেন্স লাভ, আর বলছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হার লাভ, তাই তো? তার বলছে হাউ ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কনভে দ্য আইডিয়া অফ প্যাশনেট নেচার অফ আর লাভ। তাহলে সবগুলোর কথা কি একই রকম না? একই জিনিস না? বলো। জি স্যার। তোমরা উত্তর দিতে চাচ্ছ না কেন? মানে আমার কথা কি শোনা যাচ্ছে না, না উত্তর দিতে আগ্রহ নেই? যদি উত্তর না দাও তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা শুনতে পাচ্ছ? একটু উত্তর দিও। হ্যাঁ, আমি যে প্রশ্ন করছি নাকি আমার প্রশ্নগুলো আবার রেটোরিক্যাল কোশ্চেন? হ্যাঁ, যে আপনার উত্তর আপনি পারলে দিয়েন, এরকম কিছু? যে স্যার এখনই তো শেখালেন, হ্যাঁ, যে স্যার হ্যাঁ, তাহলে একটু কথাটা বলবে, একদমই মিউট রাখলে, হ্যাঁ মিউট করতে বলি, কিন্তু একটু মাঝে মাঝে একটু অ্যান্সার করবা, মানে হ্যাঁ হো দিবা। ছোটবেলায় যখন গল্প বলতো দাদু দাদি, হ্যাঁ, তখন বলতো যে হ্যাঁ বলবি, হ্যাঁ বলবি, হ্যাঁ, তা না হলে কেমন হতো? বলে হ্যাঁ বলতে বলো কেন বলো তো? হ্যাঁ হু বলছো রাতের বেলায় গল্প বলতে, হ্যাঁ, মানে কেন, কিসের জন্য বলতো? মনোযোগ আছে কিনা এটা দেখতো। মনোযোগ না, ঘুমিয়ে যাওয়া, তাই তো? যে ঘুমিয়ে পড়েছি কিনা, গল্প শুনতে শুনতে হয়তো আমি ঘুমিয়ে পড়েছি আর দাদু হয়তো গল্প বলেই যাচ্ছে, তাই বলতো যে বিশেষ বিশেষ জায়গায় গিয়ে এরকম করবি, তা না হলে কিন্তু গল্প বলবো না। আবার বলতে বলতে দাদু থামাই দিত, হ্যাঁ, থামাই দেওয়ার সময় আমাকে আবার বলতে হতো যাতে মনে হয় যেন আমি জেগে আছি, ঠিক আছে? তো এরকম আমি তো পড়াই যাবো আমার মতো, তোমরা একটু হা করবা যেন বুঝতে পারি যে না তোমরা শুনতেছো আমার কথা। ওকে, তাহলে এখানে কোশ্চেনগুলো ঘুরে ফিরে একই, ওই কবিতাটাকেই বর্ণনা করা হয়েছে বিভিন্ন পয়েন্ট আউট করার মাধ্যমে, যেভাবে দেখানো হয়েছে যে এইগুলো হচ্ছে লাভের একটা মানে কি বলবো এক্সপ্রেশন, এই লাভ এক্সপ্রেস করেছে। একই কথা। একটা প্রশ্ন ভালো করে পড়লে, যদি কেউ ব্রড কোশ্চেন একটা ভালো করে পড়ে, তার জন্য শর্ট কোশ্চেনগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখো, ঠিক আছে, যেখানে একই কথা না? দেখো, কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ প্যাশন, দেখো হাউ ডাজ এলিজাবেথ এক্সপ্রেস হার লাভ, ইভ্যালুয়েট হাউ ডু আই লাভ দি অ্যাজ আ লাভ পয়েম, ঠিক আছে? তো তাহলে এই 3টা কোশ্চেন কি ঘুরে ফিরে একই না? এখানেও কি ওই শর্ট কোশ্চেনে যা, এই ব্রড কোশ্চেনও তাই,
তার মানে ব্রড কোশ্চেনগুলো যে পড়ে ফেলতে পারবে তার জন্য শর্ট কোশ্চেন এমনিতেই হয়ে যাবে, মনে থাকবে। আবার দেখো মাঝে মাঝে কি আসতেছে, হাউ ডাজ এলিজাবেথ এক্সপ্রেস আর লাভ ইন সনেট 43। এখানে কিন্তু অনেক সময় হাউ ডু আই লাভ দিয়ে বলেইনি, এখন বলবে স্যার আমি তো সনেট 43 তো পড়িনি। তুমি যদি খেয়াল না রাখো যে সনেট 43টা কার নাম, তখন তো তুমি কি উত্তর করতে পারবা? বলবা স্যার কমন আসেনি, পুরো আনকমন এসে গেছে। সনেট 43 সেটা কোনটা? হাউ ডু আই লাভ দি। হ্যাঁ, তাহলে এটা বুঝতে হবে। সনেট 19 কোনটা, সনেট 18 কোনটা, এই জায়গাগুলো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, তো যা হোক শর্ট কোশ্চেনে না হোক ব্রড কোশ্চেনে বলো যদি কোনোটা না বুঝে থাকো, যে তিনি কিভাবে তার ভালোবাসা এক্সপ্রেস করেছেন। মোটামুটি যদি আমরা দেখি তার যে তালিকাটা, ওখানে দেখলেই বুঝতে পারবো যে তার প্যাশনটা কেমন। হ্যাঁ, এখানে কি কি প্যাশন দেখিয়েছে? লাভ অ্যাজ ভাস্ট অ্যান্ড স্পিরিচুয়াল। ভাস্ট অ্যান্ড স্পিরিচুয়াল কেন বলছে? কারণ আমার সোল যতদূর পৌঁছাতে পারবে, নাকি আমার সোল যতদূর পৌঁছাতে পারবে ততদূর আমার ভালোবাসা, মানে তত দূর পর্যন্ত আমাদের, বা যে এরিয়াটা আমার ভালোবাসা কি করতে পারে, রিচ করতে পারে, সেই এরিয়া পর্যন্ত যত জায়গা হয় তত পরিমাণ আমার হচ্ছে ভালোবাসা। তাহলে এটা ফাস্টনেস বোঝাচ্ছে না, লিমিটলেস বোঝাচ্ছে না এই জায়গা দিয়ে? বলো। অন্যদিকে স্পিরিচুয়াল বলছে কোন দিক থেকে? হোয়েন ফিলিং আউট অফ সাইট। আমি আউট অফ সাইট হওয়া মানে কি? আমার পুরো অস্তিত্ব শেষ হয়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর নেই, তারপরেও আমার ভালোবাসা আছে। হ্যাঁ, দেখো, ফর দ্য এন্ডস অফ বিং, আমার যে সত্তা আছে, আমি বলে যে একজন ব্যক্তি আছে, এই বিংটা শেষ হয়ে গেলেও, তাই তো, ওই বিংটা শেষ হয়ে গেলেও যে আমি তোমার জন্য ভালোবাসা ফিল করি, তার মানে কি সেই ভালোবাসাটা হচ্ছে পুরোটাই স্পিরিচুয়াল। এখানে সেটা বলছে, দেখো, দিস ফ্রেজ হোয়েন ফিলিং আউট অফ সাইট সাজেস্ট অ্যান ইনার স্পিরিচুয়াল জার্নি অফ দ্য সোল রিচিং বিয়ন্ড দ্য ভিজিবল অ্যান্ড ট্যাঞ্জিবল। হ্যাঁ, যেটা দৃশ্যমান জিনিসের থেকেও আরও গভীরে অবস্থান করা বোঝাচ্ছে। তাই বলছে, শি ইজ নট মিয়ারলি স্পিকিং অফ ফিজিক্যাল অ্যাট্রাকশন আর রোমান্টিক ফন্ডনেস, শি ইজ এক্সপ্রেসিং আ লাভ দ্যাট টাচেস দ্য ভেরি বাউন্ডারিজ অফ এক্সিস্টেন্স অ্যান্ড স্ট্রাইভ টুয়ার্ড আইডিয়াল গ্রেস। আইডিয়াল গ্রেস মানে কি? আর রেফারেন্স টু ডিভাইন পারফেকশন আর স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। ওই যে ডিভাইন পারফেকশন মানে কি? যে ভালোবাসাটা ওই পরিমাণ পারফেক্ট, যেটা একজন সতে পারফেক্ট, একজন ভালোবাসায় পারফেক্ট, একজন সত্যবাদিতায় পারফেক্ট যেমন হয়, ঠিক ওই পরিমাণ পারফেক্ট হচ্ছে তার ভালোবাসা। তাহলে এটা হচ্ছে কি স্পিরিচুয়াল ভালোবাসার কথা বলা হয়েছে। তারপর কি লাভ, দেখো, লাভ ইন ডেইলি লাইফ অ্যান্ড অর্ডিনারি মোমেন্টস। আমরা ঠিক আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে যে পরিমাণ ভালোবাসা দেখাই, তাই না, সেটা ক্যান্ডেল লাইট। দেখো, বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট বলতে কি বোঝানো হয়েছে? বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট দিয়ে ডে এন্ড নাইট, দিন রাত, তাই না, দিন রাত। তাহলে দিন রাত আমরা প্রতিনিয়ত যে পরিমাণ কাজ আমাদের প্রয়োজন হয়, তাই না। মনে করো, ওই যে বলছিলাম আমি, যে মনে করো তোমার এখন বাথরুমে যাওয়া প্রয়োজন, মানে ব্যাপক চাপছে, আর মনে করো তোমার সামনে হচ্ছে এখন তোমার প্রিয় খাবার রাখা হয়েছে, কোনটা তোমার আগে প্রয়োজন বলো? ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমে না গেলে ওই খাবার তোমার কাছে আর রুজবে না। হ্যাঁ, তাহলে ঠিক ওই রকম, মানে কি কোয়াইট নিড, যেটা আমার প্রয়োজন, সেই প্রয়োজন যে ফিলিংটা আমি ফিল করি, ওই রকম ফিলিং দিয়ে আমি তোমাকে ভালোবাসি। মানে প্রতিদিনের, সেটা যে কোনো ধরনের ফিলিং হতে পারে, ক্ষুধা হতে পারে, ঘুম হতে পারে। মনে করো তোমার ব্যাপক ঘুম ধরছে, হ্যাঁ, তোমার এত ঘুম ধরছে যে তোমার সবচেয়ে প্রিয় সিনেমা এখন চালিয়ে দেওয়া হয়েছে। মনে করো তোমার প্রিয় সিনেমা চলছে, কিন্তু ঘুম ধরছে ব্যাপক, তুমি কি সিনেমা দেখতে পাবা না ঘুমিয়ে যাবো আগে? কোনটা আগে প্রয়োজন ওই সময়? আগে ঘুম। হ্যাঁ, ঘুম প্রয়োজন। ঠিক ওই রকম ব্যাপার। তার মানে আমার প্রতিদিনের যে সবচেয়ে কোয়াইট নিড, মানে একদম পারফেক্ট নিড, যেগুলো ছাড়া আমি চলতেই পারবো না, ঠিক আমার ভালোবাসা তোমার জন্য এইরকম একটা নিড, এটা বোঝাতে চাইছে। ঠিক আছে তো? হ্যাঁ। তারপর হচ্ছে ফ্রি, পিওর অ্যান্ড মোরাল লাভ, যেখানে এখানে বলা হয়েছে। হ্যাঁ, ফ্রিডম আমরা চাই, তাই না। তারপর হচ্ছে প্রেজ থেকে যে আমাদের পিওরিটি আসে, কারো প্রশংসা থেকে। ওই যে বললাম যে একজনকে মনে করো যে অসুন্দর, কিন্তু সে আমাকে কি করেছে, আমাকে শুশ্রূষা দিয়েছে, আমাকে যত্ন নিয়ে বাঁচিয়ে তুলেছে, তার প্রতি যে আমার পিওর যে ভালোবাসা, হ্যাঁ, সেই ভালোবাসাটার মতো পিওর ভালোবাসা হচ্ছে এই আমার তোমার প্রতি, স্বামীকে বলছে নাকি এরকম কিছু। তারপর হচ্ছে লাভ দ্যাট গ্রোজ ফ্রম সাফারিং অ্যান্ড ফেইথ। আর কিছু ভালোবাসা আছে কি যেগুলো সাফারিং এবং ফেইথের মাধ্যম দিয়ে, যে কোনো ভালোবাসা গ্রিফের মধ্য দিয়ে হয়, মানে গ্রিফ যেমন ডিপ, তাই তো। মনে করো আমি দেখলাম যে এখন আমার একজন প্রিয় ব্যক্তিকে কেউ খুন করতেছে, তখন আমার অবস্থা কেমন হবে বলো তো? আমি কি হাসবো? না, ওই মুহূর্তে আমি কি করবো? ওই মুহূর্তে
আমাকে যদি কেউ আমার প্রিয় কোনো জিনিসও দেয় তাও কিন্তু আমার ভালো লাগবে না। তাহলে ওইখানে যে ওই যে গ্রিপটা, ওই গ্রিপটা আমার যে পরিমাণ প্যাশন শো করতেছে, ওই মানে ওই প্যাশনটা দিয়েই তো আমি দুঃখটা প্রকাশ করছি। তাহলে যে পরিমাণ প্যাশন দিয়ে আমি দুঃখ প্রকাশ করছি, ওই পরিমাণ প্যাশন আমার ভালোবাসার মধ্যে তোমার জন্য রয়েছে। ঠিক আছে, এরকমভাবে তিনি বলতে চাচ্ছেন। অতএব সাফারিং, ফেইথ, হ্যাঁ, চাইল্ডহুড ফেইথ, এই সব কিছু যেমন পিওর, আমার ভালোবাসাও তোমার জন্য তেমনই পিওর। হ্যাঁ, এছাড়াও কি লাভ দ্যাট ট্রান্সেন্ড ডেথ, আর আমার ভালোবাসা এমন যে মৃত্যুর পরেও আমার ভালোবাসা তোমার জন্য থাকবে। ট্রান্সেন্ড মানে কি? ভেদ করে চলে যাওয়া। হ্যাঁ, আমার ভালোবাসা মৃত্যুকেও ভেদ করে চলে যাবে, অতিক্রম করে চলে যাবে। ঠিক আছে, তো যে মৃত্যুও কি করতে পারবে না, আমার ভালোবাসা তোমার জন্য কমাতে পারবে না। কি কথা বুঝতে পেরেছো? তো এই কথাগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নে আছে। হ্যাঁ বলো। স্যার এইভাবে কি পয়েন্ট দিয়ে লেখার সময়? হ্যাঁ অবশ্যই দিবা, সমস্যা কি, অবশ্যই দিয়ে দিবা। তাহলে পয়েন্টগুলো তো মনে থাকে না ভাই। হ্যাঁ, এগুলো দিয়ে দিবা, তাহলে কি, তাহলে তোমার বুঝতে যেমন সুবিধা হবে, তেমনি টিচারেরও বুঝতে সুবিধা হবে যে তুমি এখানে কোন কোন বিষয়গুলো আলোচনা করেছো। ঠিক আছে। আর কোটেশনগুলো দেখো, সব জায়গায় যেহেতু কোটেশন একই কোটেশন, কিন্তু অতএব কোটেশনগুলো একটু মুখস্থ করে ফেলবা। আর পয়েম ঠিক করে নিবা যে কোন কোন পয়েম থেকে কোশ্চেন আসলে তুমি লিখবা। মানে কোশ্চেন যদি ঘুরিয়েও দেয়, আসলে কোশ্চেনের উত্তরও একই তো হবে। এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে বলো? এই জায়গা থেকে এই লাভ কেন্দ্রিক ছাড়া আর কি কোশ্চেন আসতে পারে? সনেট আসতে পারে, তাই নয় কি? যেটা সনেট হিসাবে প্রমাণ করো, এছাড়া আর কোনো কোশ্চেন আসতে পারে জায়গায়? দেখো তুমি যদি এই যে এখানে একটা ভিন্ন কোশ্চেন আছে, সেটা হলো কি ইমেজারি। এই ইমেজারিটা আলোচনা করো, দেখো এই কোটেশনই আছে, এই আলোচনায় আছে ঘুরে ফিরে। হ্যাঁ দেখো, এই আলোচনায় এই কোটেশনই। অতএব তোমাকে বাস বুঝতে হবে যে এই যে দেখো কমেন্ট অফ দ্য ইমেজারি। ইমেজারি মানে কি? আমাদের ভিতরে যে ছবি তৈরি করতেছে, সেটাই হলো ইমেজারি। তাহলে ওই ঘটনাগুলো একই। এখানে স্পেশাল বা স্পিরিচুয়াল ইমেজারি তৈরি হয়েছে, তাই তো? এখানে ডোমেস্টিক বা এভরিডে যে লাভ, এই ইমেজারি তৈরি হয়েছে। দেখো ঘুরে ফিরে সে আলোচনাগুলো কিন্তু একই, শুধু এখানে তথ্যটা লাগাতে হবে কি ইমেজারির বিষয়টা, যে ইমেজ ক্রিয়েট করেছে আমাদের মধ্যে। ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি এই ইমেজগুলো আমাদের ভিতরে তুলে ধরেছেন। হ্যাঁ, তাদের ইমোশনাল ইমেজারি, লাভ শেপড বাই পেইন অ্যান্ড ইনোসেন্স। ওই যে পেইন অ্যান্ড ইনোসেন্স মানে কি? হয়েছে সাফারিং, তাই না? সাফারিং অ্যান্ড ফেইথ, ওইটাই ঘুরে ফিরে দেখো একই উদাহরণ, একই জিনিস। তারপর ইটার্নাল ইমেজারি মানে কি? যে আমি মৃত্যুর পরেও ভালোবাসবো। তার মানে কি? এটা মৃত্যু ভেদ করার বা মৃত্যুকে উপস্থাপন করার যে একটা ইমেজ, একটা সেন্স আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, এটাকে বলতে দেখো ওই উদাহরণ একই। তো এইভাবে মোটামুটি আমরা কি করব, জাস্ট ফ্রেমওয়ার্কটা বুঝে নিব। শুধু হুদায় চোখ মুখ বন্ধ করে মুখস্থ করবা না, তাই তো? একটু তোমাকে বুঝে নিতে হবে যে সেন্সটা কি বিষয়গুলো প্রায় ঘুরে ফিরে একই, শুধু আমার উপস্থাপনা একটু ভিন্ন করলেই আমার যে কোনো ধরনের কোশ্চেন উত্তর হয়ে যেতে পারে। এই কারিকুলামটাই তোমাদেরকে জানতে হবে, তাছাড়া কিছু না। হ্যাঁ স্যার, আমাকে একটু অ্যাকসেন্ট আর আনঅ্যাকসেন্টের বিষয়টা একটু বুঝিয়ে দিয়েন। আমি কি আলোচনা করি নাই ক্লাসে সুন্দর করে? অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্টেড, আমরা তো মানে পুরো ওটা দিয়ে সিলেবেল দিয়ে আলোচনা করেছি, পুরো সিলেবেল সহ। যে সিলেবেল যে 6 প্রকার না কয় প্রকার আছে, তাই তো? এলি সিলেবেল করেছিলাম না? জি স্যার। হ্যাঁ, ওগুলো কি দেখছো? এই ক্লাসটা দেখছো? স্যার দেখছি স্যার। আমি হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস এর পার্ট সি এর মধ্যে একটা পার্ট ছিল, মানে ওটা হচ্ছে অ্যাকসেন্ট আর আনঅ্যাকসেন্টকে আলাদা করছেন, ওটা বুঝতেছি না। গত ক্লাসটা স্যার করতে পারি নাই, নেট সমস্যা ছিল, কারেন্ট চলে গেছিল। গত ক্লাসে আলোচনা করি নাই বলতেছি, এই নিয়ে একটা ক্লাসই দেওয়া আছে অ্যাকসেন্ট এবং আনঅ্যাকসেন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখবো তাহলে। ওটাকে দেখে নিবা, কারণ ওটা যদি ভালো মতো না দেখো, কারণ একটা ক্লাসে আলোচনা আছে, ওটুকু না দেখে তোমাকে শর্ট করে বোঝাতে তুমি তো বুঝবা না। যে তুমি যদি দেখে থাকো যে স্যার আমি দেখেছি কিন্তু বুঝি নাই, সেই জায়গায় বোঝানো যাবে। ঠিক আছে? একটা না দেখি নাই স্যার। হ্যাঁ, তাহলে তুমি ওটা দেখে নিবা। ওখানে ক্লাসই আছে, 3টা সনেটের ভিতরে একটা স্ক্যানশন নিয়ে একটা ক্লাসই আছে পুরো, তাই না? ওখানে আমরা সিলেবেল ভাগ করেছি, তারপরে সেগুলো ফুট মিটার করেছি, তারপরে আমরা স্ক্যানশন করেছি, এবং ওখানে অনেকগুলো ওয়ার্ডের কিভাবে আমরা ডিকশনারি দেখে ওইগুলো সিলেবেল আমরা দেখেছি। বুঝতে পেরেছো? ওখানে বড় একটা ওগুলো একটু দেখবা। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি দেখো ঘুরে ফিরে একই ধরনের আলোচনা। তো বলো, যদি এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম থাকে একটু বলো, না হলে আমরা পরেরটায় চলে যাব।
যারা নতুন আছো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, তবে বলছি কি, আমি আগেও বলেছি যে এখানে হয়তো 4টা কবিতা দেওয়া আছে, তুমি 3টাকে ফোকাস করবা, বাকি একটাকে একটু অন্য সময়ের জন্য রেখে দিবা। ওই 4টা দেখেই তুমি আর কোনোটাই পড়তেছো না, এরকম যেন না হয়। তুমি 1টা 2টা 3টা যে কয়টা পারো আগে ভালো করে পড়বা, সবগুলো ফোকাস করার তোমার দরকার নেই। যারা নতুন আছো, একদম নতুন যুক্ত হয়েছো, তাদের জন্য বলছি। আর যারা আগে থেকে আছো তারা অবশ্যই সবগুলো ফোকাস করবা, মনে থাকবে। কারণ এটুকু স্বাভাবিক, কেউ 9 মাস ধরে পড়লো আর তুমি 1 মাস ধরে পড়ে কি তোমার ওই 9 মাসের মতো পারা সম্ভব? বলো, হ্যাঁ এটা কি সম্ভব? জি না স্যার। বা তোমাকে আমি 9 মাসের পড়াটা 1 মাসের মধ্যেই করে নিতে পারবো বা করে দিতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব না, তোমার পক্ষে সম্ভব না। আমি পারলেও তুমি বুঝবা না। অতএব তোমাকে একটা সময় দিতে হবে, একটা স্পেস দিতে হবে। যে স্পেস, যে টাইমটা পেলে তোমার মন বা তোমার ব্রেন অটোমেটিক সেটা ক্যাচ করতে শুরু করবে। অতএব সেই পরিমাণ সময় দিয়ে পড়তে হবে, ঠিক আছে তো? অতএব তুমি ভুলে যাবা, তুমি পারবা না, এটা স্বাভাবিক চিত্র, একদম ইজি চিত্র, যেটা ওই যারা প্রথম মাসে পড়া শুরু করেছিল তারাও বলতেছিল স্যার মনে থাকতেছে না, কিছুই বুঝতেছি না, কী যে জিনিস। কিন্তু এখন নিশ্চয়ই তারা যারা আছো, তোমরা রিপিট করে ক্লাস করতেছো, তাদের কাছে কি মনে হচ্ছে যে খুব কঠিন জিনিস? বলো, যারা রিপিট ক্লাস করতেছো, যারা এর আগে 9 মাসে পড়েছো, হ্যাঁ বিষয়গুলো এখন তাদের কাছে ইজি হয়ে গেছে, ওয়ার্ডগুলো তাদের কাছে কমন হয়ে গেছে, যে এই ওয়ার্ডগুলো এই কবিতার ক্ষেত্রে আসছে বারবার। দেখো এটা ঠিক, প্রথম মাসে দ্বিতীয় মাসে যখন একটা বলতেন যেটা পড়বা, তখন অত ভালো বুঝতাম না, মোটামুটি বুঝতাম। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় মাসে আরেকটু বুঝতাম, কিন্তু এখন অনেকটা বুঝতে পারি। হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা অটো সিস্টেম, তোমার ব্রেন বুঝতে শুরু করবে, তোমাকে স্পেসটা দিতে হবে। হ্যাঁ, অতএব এখানে চাপাচাপি জোরাজোরি করার কোনো জায়গা নেই। অতএব একজন 9 মাস ধরে পড়লা, তুমি এই 9 মাস ফাঁকিবাজি দিয়ে এসে এই 1 মাসে দুনিয়া সব বুঝে যাবা, হ্যাঁ, যেখানে তুমি কিছুই বোঝো না। কমপক্ষে একটা পড়ার 1 চক্র না হওয়া পর্যন্ত তুমি ওখানে অনেক কিছুই বুঝবা না। তারপরে 1 চক্র শেষ হয়ে যাওয়ার পর তুমি 70% বুঝবা। তারপর যখন 1 চক্র শেষ করে আবার দ্বিতীয় চক্রে যাবা, তখন তুমি আরও 10% অ্যাড করবা। এরকমভাবে 3 চক্র যখন তোমার পড়া হবে, তখন ধরা যেতে পারে যে তুমি 80% বুঝেছো। 100% বুঝবা, এটা আমরা কখনোই মনে করি না, ঠিক আছে? এটা নির্ভর করছে তোমার পড়ার গতি এবং তুমি কি কি পড়তেছো তার উপর। 100% মানে কতখানি পড়া, সেটা আমরা টিচাররা বলতে পারবো না, যে 100% পড়া বলতে কি বোঝায়। এটা আমাদের পক্ষে সম্ভব না। অতএব তুমি 70 to 80% একদম কাভার করে যাবা 3-4 বার রিডিংয়ের মাধ্যমে, 3-4 বার পড়ার মাধ্যমে, কয়েকবার লেখার মাধ্যমে। এই পরিমাণ পরিশ্রম দিলেই তুমি ভালো করবা। এছাড়া সহজ করে পড়াশোনা হয়ে যাবে, এই বিশ্বাসটা কখনোই করো না। ওকে, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে লিরিক। দেখো আমরা হচ্ছে 2 ড্যাফোডিলে যাব, তাই না? এখন 2 ড্যাফোডিল, ছোট একটা পোয়েম। 2 ড্যাফোডিলের রাইটার কে বলো? 2 ড্যাফোডিল কবিতার রাইটার কে? রবার্ট হেরিক, তাই না? আচ্ছা, রবার্ট হেরিক হচ্ছেন এই কবিতার লেখক, এই যে বাই রবার্ট হেরিক, 2 ড্যাফোডিল। তো 2 ড্যাফোডিল এইটা কি সনেট বলো তো? এটা কি এটা হচ্ছে কি একটা সিম্পল লিরিক, তাই না? এটা হচ্ছে কি একটা সিম্পল লিরিক। লিরিকের সংজ্ঞাগুলো দেওয়া আছে, আমি আজকে তোমাদের আরও কয়েকটা পড়া দিব, যেটা এই সপ্তাহে না, এই যে শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু লিটারেরি টার্মস অ্যাড করে দিব, কারণ কিছু কবিতা পড়া হয়েছে, ওই লিটারেরি টার্মসগুলো হয়তো এখন বুঝতে পারবা, এই জন্য। তো এখন এই যে আমরা 2 ড্যাফোডিল পড়লাম, এই 2 ড্যাফোডিল এর যে কবি রবার্ট হেরিক, এর সম্পর্কে পিছনের বেশি কিছু জানার দরকার নেই, কবিতাটা সম্পর্কে জানলেই হবে। এখানে 2 ড্যাফোডিলটা কি? 2 ড্যাফোডিলটা কি? হোয়াট ইজ ইট বলো তো? এটা এক ধরনের ফুল, তাই না? যেটা আমরা ভিডিওতে দেখেছি ও গুগল টুগল থেকে আমি দেখেছি। তাহলে ড্যাফোডিল ফুল নিয়ে কয়টা কবিতা আছে? দুইটা কবিতা আছে, তাই না? শ্যাল আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আর হচ্ছে 2 ড্যাফোডিল। 2 ড্যাফোডিল কবিতায় তিনি মেইনলি কি নিয়ে আলোচনা করেছেন? এই কবিতাটা কি, টোনটা কেমন, দুঃখবাদী নাকি আশাবাদী? এটা কি স্যাড বা সরফুল? এটা হচ্ছে কি স্যাড বা সরফুল একটা কবিতা। কারণটা কি? কারণটা কি বলো? ওই যে সাথে সাথে ফুলগুলো একটু নিচু হয়ে যায়, ওই দিকটা তার কবির ভালো লাগতেছে না। মানে এটা তো মূলত ওই যে মানুষের জীবনটাকে ফুটিয়ে তোলা হয়েছে সবার সাথে। জীবনের কথা বলা হয়েছে, জীবনকে
হ্যাঁ, প্রথম স্টেঞ্জাতে আলোচনা করা হয়েছে কি নিয়ে? প্রথম স্টেঞ্জাতে শুধু ড্যাফোডিলটা নিয়ে বলা হয়েছে নাকি, যে ড্যাফোডিল ফুল খুব তাড়াতাড়ি ঝরে যায়। এটা হচ্ছে শুধু স্পেসিফিক ড্যাফোডিল ফুলকে নিয়ে কথা বলা হয়েছে, তাই না? তারপরে সেকেন্ড স্টেঞ্জাতে কি করা হয়েছে? ড্যাফোডিল ফুলের ব্যাপারটাকে ইউনিভার্সালাইজ করা হয়েছে। শুধু কি ড্যাফোডিল ফুল একাই শর্ট এক্সিস্টেন্স নিয়ে আছে বলো তো? বরং কি প্রত্যেকটা জিনিস নাকি? হ্যাঁ, পুরো মানুষের জীবন থেকে শুরু করে, হ্যাঁ, ঋতু সব কিছুই, তাই না? সব কিছুই কি এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য, যেমন মর্নিং ডিউ, যেমন সামার রেইন, তাই না? ঠিক একইভাবে আমাদের জীবনটাও, আমাদের জীবন মানে কারা? কবির শুধু একা জীবন, বা পরিবার মানে কবির পরিবারের জীবন, নাকি আমি উই বলতে কাকে বোঝানো হচ্ছে? সকল মানুষ। হ্যাঁ, সকল মানুষ বলছে এনিথিং। আবার শুধু মানুষ না, পৃথিবীর যে কোনো কিছুকে নির্দেশ করা হচ্ছে। সবাই আমরা করি কি? উই ডাই, না, আমরা মারা যাই। তো এখানে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, লাইন বাই লাইন যেহেতু পড়ে দেওয়া আছে কবিতাটাতে, আমি ওটা নিয়ে আর কথা বললাম না, পুরো লাইন বাই লাইন পড়ালাম না। এখন বিষয়টা হচ্ছে, যদি এই টেক্সট রিলেটেড কারো কোনো প্রবলেম থাকে একটু বলো, টেক্সট নিয়ে কারো প্রবলেম আছে কিনা? খুবই সিম্পল কবিতাটা, টেক্সট বিষয়টা খুব ইজিভাবে আলোচনা করা আছে। এখানে সিম্বলগুলো একটু খেয়াল করতে হবে, যেটা ব্রিফ কোশ্চেনে দেওয়া হয়েছে অলরেডি, তাই না? সিম্বলের ব্যাপারটা, ড্যাফোডিল কি সিম্বলাইজ করতেছে? ড্যাফোডিল সিম্বলাইজেস পার্সনিফিকেশন। না, ওটা তো লিটার টার্মস, এটা তো কিন্তু সিম্বলাইজ কি? সিম্বলাইজ মানে কি? কোনো কিছুকে নির্দেশ করা। ড্যাফোডিল ফুল কি নির্দেশ করছে? ড্যাফোডিল ফুল পৃথিবীর, তাই তো, প্রত্যেকটা কি মর্টাল জিনিসকে নির্দেশ করেছে। ড্যাফোডিল ফুল এখানে শুধু ড্যাফোডিল ফুল হিসাবে না, ড্যাফোডিল ফুল সবাইকে নির্দেশ করতেছে, যারা কি করে, যারা এই পৃথিবীতে কয় দিনের জন্য আসে, যারা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আসে, শর্ট এক্সিস্ট। তাহলে কি ড্যাফোডিল ফুল আমাদেরকেও নির্দেশ করছে কিনা? ড্যাফোডিল ফুল মানুষকেও নির্দেশ করছে। হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল করতে হবে, যে ড্যাফোডিল ফুল শুধু ফুলকে নির্দেশ করছে তা না, এটা একটা মানুষকেও কিন্তু নির্দেশ করছে, বা যে কোনো প্রাণী বা যে কোনো কীট বা যে কোনো জিনিসকে নির্দেশ করছে। আচ্ছা, ওকে, তো সমস্যা না। এবার একটু আসো স্যার, আনটিল দ্য হাস্টিং ডে, এই লাইনটা আনটিল দ্য হাস্টিং ডে, এটা মানে কি স্যার? এটা তো বুঝিনি আমি। কোনটা স্যার, যে স্টে আনটিল দ্য হাস্টিং ডে হ্যাজ রান, যে আনটিল দ্য হাস্টিং ডে, এই লাইনটা কিছু। হাস্টিং ডে মানে যে দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। হাস্ট মানে কি? দ্রুত চলে যাওয়া, যে দিনটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? দ্য হাস্টিং ডে হ্যাজ রান মানে কি? যে দ্রুত দৌড়ে তার কোর্স শেষ করে ফেলতেছে। কোর্স শেষ করা মানে কি? সকালবেলায় শুরু হয়েছিল, সন্ধ্যায় শেষ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে হাস্টিং ডে হ্যাজ রান। কথা বুঝতে পেরেছো? স্যার, হাস্ট বলতে তো দ্রুত গতি বোঝায়। হ্যাঁ, দ্রুত গতির বোঝায়, মানে দ্রুত গতিতে চলা যে দিন, সেই দিনটা রান মানে কি? শেষ হয়ে যাওয়াকে বোঝানো হচ্ছে। মানে কি বোঝালো আলটিমেটলি? তুমি বলো তো, তাহলে কি বোঝানো হলো এখানে? কি বোঝানো হলো? স্যার, যেদিন দ্রুত গতিতে শেষ হয়ে যায়, মানে দ্রুত গতিতে কোনো কিছু শেষ হয়ে যাওয়া বোঝানো হয়েছে। সময়কে বোঝানো হচ্ছে, যে সময় থেমে নেই, সময় দ্রুত চলছে। এই যে দিনটা কিসের বিষয়? দিনটা কি সময়ের বিষয় না? হ্যাঁ, দিনটা সময়ের বিষয়। আর আসলে সবকিছু কিসের সাথে মানে রিলেটেড? সবকিছু কিসের সাথে রিলেটেড? হ্যাঁ, এই সময়ের সাথে তো রিলেটেড। সবকিছু তো সময়ের সাথে রিলেটেড, এই কথাটা এখানে মেইনলি বলা হয়েছে। হ্যাঁ, সবকিছু তো সময়ের সাথে রিলেটেড। হ্যাঁ, ওকে, তাই বলতেছে অন্তত দিন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত থাকো, তারপরে দিনটা যখন শেষ হয়ে সন্ধ্যা আসবে, সন্ধ্যা সঙ্গীতের সময় না হয় আমরা একসাথে প্রার্থনা করে তারপরে যাব। তাহলে এই যে সন্ধ্যা সঙ্গীত বলতে কিছু সন্ধ্যাকে বোঝানো হয়েছে, নাকি আমাদের পৃথিবীর জীবনের শেষ মুহূর্তটাকে বোঝানো হয়েছে, শেষ সময়টাকে বোঝানো হয়েছে, যে মুহূর্তে আমরা পৃথিবী ত্যাগ করব সেইটাকে বোঝানো হয়েছে না? জি স্যার। মানে ওপেনলি চিন্তা করার চেষ্টা করবো যেটাতে কি নির্দেশ করতে পারে। আচ্ছা, তো সামারিতে নিশ্চয়ই তাহলে তোমরা বুঝবা যে সামারি আসলে কি সম্পর্কে বলা হচ্ছে। ঘুরে ফিরে একই কথা, শর্ট লিভড, হ্যাঁ, এক্সিস্টেন্স ইত্যাদি।
অ্যানালাইসিসেও একই ধরনের কথাবার্তা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে সামারি অ্যানালাইসিস গুলো আছে না, ওগুলা কি এখান থেকে জাস্ট রিডিং মতো করে পড়ে গেলে হবে? আর যে সব ব্রিফ শর্ট আর ব্রড কোয়েশ্চেন আছে ওগুলা নোট করে পড়লে ভালো হয় না? ভালো তোমার যেভাবে হয় তুমি সেভাবে করবা, তোমার সময় যেটা সাপোর্ট করবে। তোমার কি এখন নোট করে পড়ার টাইম আছে? আমাকে বলো। না মানে স্যার আমি হচ্ছে ব্রিফ আর শর্ট আর ব্রড গুলো লিখি, এখন কি এগুলো তো লেকচার মানে দরকার আছে আমার যে থিমগুলা? আমি তো বললামই তুমি যেভাবে খুশি পড়ে শেষ করো, তাতে তো আমার কোনো সমস্যা নেই। তুমি যেভাবে পারবা, যেভাবে তোমার ভালো হবে। আমার কথাটা কি, আমার কথা হলো তোমার পড়াটা আমার নেওয়া। এখন তুমি পড়াটা কিভাবে পড়বা সেটা তোমার নিজস্ব ব্যাপার, তাই নয় কি? জি স্যার। হ্যাঁ মানে আমার তোমার পড়াটা আমার নিতে হবে। এখন তুমি নোট করে পড়বা নাকি এই শীট থেকেই পড়বা নাকি কি করবা সেটা তোমার ব্যাপার। যেহেতু তুমি অলরেডি সময় 10 মাস 12 মাস শেষ করে ফেলেছো, 10-11 মাস শেষ হয়ে গেছে, এখন তুমি কি করে পড়বা তোমার আমার জানা নেই। আমার জানার একটাই বিষয় হলো তুমি আমাকে পড়াটা দিবা, ঠিক আছে? স্যার এই ব্রড কোশ্চেন গুলো পারছি, পার্ট বি এগুলো তো আগে গাইড বই থেকে গাইড থেকে কমপ্লিট করে ফেলছি, ওগুলো তো এখন চলবে না নাকি? আপনার যে পিডিএফ এ দেওয়া যে কোশ্চেন গুলো তো অনেক বড়, এগুলো পড়তে অনেক সময় লেগে যাবে স্যার। এখন সেটা তোমার ব্যাপার, আমি তো বলেই দিয়েছি। এখন সেটা তোমার ব্যাপার, তোমার যদি সময় যায়, পরীক্ষার হলে স্যাররা যা নাম্বার দেবে তাই দেবে। এখন তুমি কি নিবা সেটা তোমার ব্যাপার, তাই না? মনে করো যে তুমি এখন বিয়ে বাড়ির যখন খাওয়া শেষ তখন তুমি এসেছো, এসে দেখো যে অনেক ভালো ভালো খাবার এখন এখানে আছে, কিন্তু তোমার তো পেট ভরে গেছে অলরেডি। এখন তুমি কি করবা? খাইতে পারবা? বলো। এখন তুমি বলতেছো স্যার গাইড থেকে পড়ে ফেলেছো, এখন গাইড থেকে যদি পড়ে ফেলো তাতে আমার তো কিছু করার নাই। এখন তোমার কাজ হলো ভালো নাম্বার পাওয়ার জন্য পড়া। এখন ভালো নাম্বার পাওয়ার জন্য পড়া, তুমি তাহলে এখন কি করবা তুমি আমাকে বলো। এখন তুমি তোমার গাইডের উত্তরগুলো পড়ে যাবা না আমার উত্তরটা পড়বা, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আমি তো আর কিছু করতে পারবো না এই জায়গায়। আমারটা আমি দিয়ে দিয়েছি যে ভালো তুমি 3.30 পাওয়ার জন্য কোন জাতীয় উত্তর পড়লে পয়েন্ট ভালো পাবা, সেটা আমি প্রত্যেক দিনই বলতেছি। এখন বাকি তুমি আমারটা পড়বা কি পড়বা না সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে তুমি কত মার্ক পেতে চাও। এখন তুমি যদি বলো স্যার আমার আর টাইম নাই, আমি গাইডের উত্তরগুলোই পড়বো, ব্যাস ভালো কথা, তুমি তাহলে গাইডেরটাই পড়ো। তুমি যে ধরনের মানে নাম্বার পাবা তেমনটাই পাবা। কি আমার কথা বুঝতে পেরেছো? এখন পরীক্ষা তুমি দিচ্ছ কিসের জন্য? পরীক্ষাটা দিবা কিসের জন্য? শুধু কি পাস করার জন্য নাকি ভালো মার্ক পাওয়ার জন্য? তোমার টার্গেটটা কি? ভালো মার্কস পাও। এখন যদি আমার উত্তরটা কেউ লেখে আর ওই গাইড থেকে যদি উত্তরটা লেখে তাহলে কে মানে বেশি মার্ক পাবে তুমি আবার বিবেচনা করো। আচ্ছা স্যার বুঝতে পারছি। তাহলে এটা তো আমার বলার কিছু নেই, কারণ তুমি এখন ওই যে বললাম যে তুমি এখন 9 মাস পরে আমার কাছে এসেছো, তাহলে এখন তুমি এসে তো এরকমটা দেখলে তুমি যে পারবা না এটা তো স্বাভাবিক, কিন্তু তোমাকে তো ধৈর্য ধরে ভালো মার্ক পাওয়ার জন্য করতে হবে। এখন তুমি পড়ে ফেলতেই পারো কোনো গাইড টাইড থেকে, তাতে তো আমার কিছু করার নেই, কারণ তোমার সাথে তো আমার দেখা সে 9 মাস আগে হয়নি। এখন যখন হয়েছে তখন তোমাকে হয় এটা পড়ে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে হবে কারণ তুমি ভালো মার্ক পেতে চাও, আর না হয় তোমাকে গাইড নিয়ে পড়ে থাকতে হবে কারণ তুমি শুধু পাস করতে চাও। কারণ আমি তো বলেছি বারবারই যে যদি তোমার গাইড থেকেই ভালো মার্ক পাওয়া যেত তাহলে আমি তোমাকে তো গাইড কিনতেই বলতাম, আমার উত্তর লিখে দিয়ে সময় নষ্ট করার দরকার ছিল? বলো। এই যে প্রত্যেকটা উত্তর লিখতে কি আমার সময় যায়নি? বলো তো গেছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাব তোমার জন্য? আমি তো গাইড শুধু কবিতাগুলো পড়াই দিতাম আর বলতাম গাইড থেকে পড়ে যাও, দিয়ে গাইড থেকে প্রশ্ন উত্তর দাগাই দিতাম, সেভাবে তুমি উত্তর লিখে আসতা। এই জন্য বললাম যে এবার যারা সেকেন্ড ইয়ারে উঠেছে তাদের কিন্তু মানে সেকেন্ড ইয়ারে পড়তেছে অলরেডি 6 মাস, হ্যাঁ, তারা তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত আর এদের স্টুডেন্ট সংখ্যা কত দেখো একটু। এদের স্টুডেন্ট সংখ্যা কত জানো? দেখবা এদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এক ব্যাচে টোটাল আছে হচ্ছে কত, এখানে স্টুডেন্ট সংখ্যা আছে কত 249 জন, মানে কতজন কতজন আছে এখানে বলো? 200 দেখা যাচ্ছে?
250 জন কত? 250 জন স্টুডেন্ট, মানে এই গ্রুপে 250 জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, এখন এরা যদি ফার্স্ট ইয়ারে যেহেতু অনেকে ভালো রেজাল্ট করেছে সেই বিশ্বাসেই তো এখানে আছে আমার কাছে নাকি, এবং আমি যা বলতেছি তারা সেটা শুনতেছে এখন। কারণটা কি? কারণ তারা একবার এখানে পড়েছে, পড়ার পরেই তারা বুঝেছে এইভাবে লিখলে ভালো রেজাল্ট হয়, অতএব তাহলে এখানে পড়া যায় নাকি বলো। যদি না হতো তাহলে এখানে পড়তো তারা অলরেডি তো 1 বছরের এক্সপেরিয়েন্স, তাহলে তো আমার এখানে পড়তো না তারা। অতএব তারা দেখেছে যে আমি যেগুলো বলছি সেরকম করলে পারে ভালো রেজাল্ট হয়, তারা একবারই প্রুভ করেছে বলেই এরকম। এবার তাহলে থার্ড ইয়ার স্টুডেন্ট যারা 3 বছর ধরে পড়ছে তাদের কি অবস্থা দেখো, তাদের এখানে কত আছে? মানে স্যার যারা 3.50 উপরে পেয়েছে তাদের কি করাইতেছেন? বলো, যারা যে 3.50 উপরে পেয়েছে ফার্স্ট ইয়ারে তাদেরকে কি এখন ফ্রি পড়াচ্ছেন? 3.30 যারা পেয়েছে তার উপরে যারা পেয়েছে তারা ফ্রি, আর যারা 3 পয়েন্ট পেয়েছে 3 পয়েন্ট প্লাস থেকে 3.19, তাই তো 3.20 যারা পেয়েছে তাদের ফ্রি, আর যারা 3 পয়েন্ট থেকে 3.19 মধ্যে আছে তাদের হচ্ছে 300 টাকা। হ্যাঁ এইটা। আর এখানে দেখো প্রায় 180 জন ছিল, 180 প্রায় 200-র কাছাকাছি ছিল, কিন্তু যেহেতু রিমুভ করেছি এদেরকে এখন আস্তে আস্তে আবার যুক্ত হচ্ছে, এখানে 166 জন আছে। কোন ইয়ার? এটা থার্ড ইয়ারের। তাহলে যাদের থার্ড ইয়ারে এরা আছে মানে কি তারা অলরেডি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে, তাহলে বুঝতে হবে যে এরা নিশ্চয়ই একবার করে অভিজ্ঞ, 2বার করে অভিজ্ঞ, তাহলে এখানে তারা থেকেছে, দেখেছে এগুলো চলবে, ভালো রেজাল্ট করা যাবে, তার জন্য আসে। কিন্তু তাহলে প্রুফ কি তোমাকে করতে হবে? মানে কি তুমি আমরা বিশ্বাস করে পড়বা নাকি এখান থেকে এখন পালাবা, কোনটা বলো? হ্যাঁ, এখন যদি তুমি বিশ্বাস করে পড়তে পারো পড়বা, আর না হলে পরীক্ষা দেওয়ার পরে গিয়ে বুঝবা যে স্যারের কথা ঠিক ছিল, আমার খারাপ হয়ে গেছে, স্যারের কাছে পড়তে হবে। কারণ দেখো এখানে কিন্তু কেউ ভালো রেজাল্ট করে আছে, আবার কেউ খারাপ রেজাল্ট করেও আছে কিন্তু। কারণ ফার্স্ট ইয়ারে কিন্তু অনেকে খারাপ রেজাল্ট করছে, কারণ কি তারা মনে করেছে যে আমি যা দিয়েছি তা না পড়ে ওই গাইড পড়েছে, গাইড পড়ার কারণে উত্তর খারাপ হয়েছে, এই জন্য রেজাল্ট খারাপ করেছে, তারাও কিন্তু আছে। এখন তারা বলতেছে স্যার যদি আগে থেকে আপনারগুলো পড়তাম তাহলে আরও ভালো রেজাল্ট হতো, তাদের কথা হচ্ছে এটা। তাহলে স্যার আপনি যা দিয়েছেন তাই কমন করছেন না, সেটা আমি বলতেছি না, আমি কখনো কমন 100% দিই না বা ও কথা আমি আনিও না। আমি বলি যে আমি যা দিচ্ছি তা দয়া করে পড়ে যাও, ঠিক আছে? তো তারপরে যদি তোমার আরও সময় থাকে তুমি আরও পড়ো, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো আগে পড়ো। কিন্তু আমি বলি না যে আমারগুলোই পড়ো, আমারগুলো থেকে 100% আসবে, এই কথা আমি টিচার হিসাবে অন্তত বলতে পারি না, যেহেতু আমি একজন টিচার, আমি তোমার বড় ভাই না। অতএব স্টুডেন্টদেরকে ওই শর্টকাট দিয়ে তার জীবনটার ক্ষতি করা ইচ্ছা আমার নেই। আমার ইচ্ছা হলো সামগ্রিকভাবে পড়াশোনা করাবো, এতে যদি কারো উপকার হয় বলে মনে করে থাকুক, না হলে জাগা। কিন্তু একজন টিচার হিসাবে অবশ্যই তোমার ক্ষতি আমি করবো না, যাতে তোমার জীবনেও কাজে লাগে, আবার সাথে সাথে রেজাল্টটাও ভালো হয়। শর্ট পড়লে বাই চান্সে ভালো হয়, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়। আর যারা বেশি পড়াশোনা করে তাদের রেজাল্ট ভালোই হয়, জীবনেও কাজে লাগে ও রেজাল্টটাও ভালো হয়। হ্যাঁ, তো এইভাবে তোমরা যারা যুক্ত আছো একটু পড়াশোনা করো। হ্যাঁ, তো যাই হোক স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি ওই যে পোয়েট্রির জন্য যেভাবে পিডিএফ আকারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছেন, হ্যাঁ ওইটা কি রিডিং স্কিল পার্ট সি এর জন্য আছে? না, ওরকমটা পার্ট সি এর জন্য সম্ভব না, ঠিক আছে? তো পার্ট সি এর জন্য ওইভাবে সম্ভব না, মনে থাকবে। ওই জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়ার পর আমরা পার্ট সিতে কীভাবে উত্তর লিখবো, কীভাবে কী করবো সেটা পরীক্ষা হবে। ওই জন্য তো খারাপ রেজাল্ট করে, কিসের জন্য? কারণ কমন আসে না তো অধিকাংশ ক্ষেত্রে। অথবা তোমাকে আমি কি সেট সাজেশন দিব বা সেট কোশ্চেন দিব যেগুলো পড়ে যাবে এগুলো পরীক্ষা আসবে, এটা তো সম্ভব না কোনো সময়। এই জন্য কীভাবে লিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, তার কিছু কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হবে, সেই পয়েন্ট থেকে তোমাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে তোমার যে বইগুলো আছে সেখান থেকে। স্যার তাহলে কি ওই যে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সি এর জন্য কি আরেকটা ক্লাস হবে? হ্যাঁ, এখনো তো পার্ট সি তো আমরা শেষই করি নাই, পোয়েট্রি শেষ হওয়ার পরে হবে বলেছিলাম না? নাকি তুমি নতুন যুক্ত হয়েছো? ও আমি নতুন যুক্ত হয়েছি তো এই জন্য জানি না। ওটা শুধু পার্ট এ আর বি নিয়ে আমরা পড়াশোনা করেছি, এখনো পার্ট সি নিয়ে আলোচনা করি নাই, ওটা আমরা পোয়েট্রি পড়ার পরে। ও আচ্ছা, এই জন্যই তো আমি পাচ্ছি না। কারণ এইখানকারই অনেকগুলো পয়েম আছে যেগুলো আমাদের ওর ভিতরে আছে, তাহলে এখানকার পড়াটা হয়ে গেলে ওগুলো আমাদের বুঝতে সহজ হবে। এইটা স্যার আপনি যে পোয়েট্রি শর্ট কোয়েশ্চেনের জন্য প্রশ্নগুলো দেন না, ওগুলোর বাইরে কি আরো এক্সপ্লেনেশন ওগুলো কি পড়ার দরকার আছে? ওই যে আমি কথা বললেন না, আমি আবারও বললাম একই কথা, কিছুক্ষণ আগে বললাম কথাটা, যে আমি যেগুলো দিয়েছি সেইগুলো পড়ার পর তোমার যদি মনে হয় যে আরও পড়বা তুমি পড়তে পারো, ঠিক আছে? তো আমারগুলো পড়া শেষ করে তোমার যদি মনে হয় তুমি আরও পড়বা তুমি আরও পড়ো, কিন্তু আমারগুলো শেষ করার পর।
প্রশ্ন যে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বলছিল না শর্ট নোট লিখতে, আবার কবিতার লাইন তুলে এক্সপ্লেনেশন চাইছে, সেজন্য একটু ভাবছিলাম। আমি তো বলেছি তোমার কোশ্চেন আনসার কমন পেতে হবে এই কয়টা, তুমি এইভাবে পড়বে। এখন কি কি আসে না আসে অত কিছু তো আর আমি তোমাকে দিতে যাব না। দিতে যাব? বলো। আমার যেগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি, আমাদের পড়াটা কি এখন, আমাদের পড়ার নাম কি বলো তো? ফাইনাল এক্সাম প্রিপারেশন ব্যাচ। আমাদের টার্গেটটা কি? ওভারঅল পড়াশোনা করা নাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া? বলো তো। এইখানে আমাদের উদ্দেশ্যটা কি? ওভারঅল পড়াশোনা 9 মাস আগে হয়ে গেছে, মানে মানে 9 মাস এক্সামের জন্য প্রিপারেশন এখন হচ্ছে এক্সাম প্রিপারেশন, এক্সামের জন্য ফোকাস দেওয়া আমার। ঠিক আছে, তো এক্সাম ফোকাস ভিত্তিক পড়া এখানে। অতএব এই জায়গাতে কেউ তোমার 9 মাস ধরে প্রায় 5,000 টাকা খরচ করে পড়লো, আর তুমি পরীক্ষার আগে এই যে 2টা করে ক্লাস পাচ্ছ, রেকর্ড ক্লাস পাচ্ছ, এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো পাচ্ছ। তো সেই হিসাবে তোমার পড়াশোনাটা হচ্ছে এক্সাম প্রিপারেশন। ঠিক আছে, অতএব এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি যদি তোমার মনে হয় যে আমার আরও কিছু পড়ে যাওয়া উচিত আমার বেসটাকে শক্ত করার জন্য, তুমি পড়তে পারো। আমি বলবো না যে তোমার পড়ার দরকার নেই, কারণ সবসময় কমন আসে না। কারণ জীবনে সিলেবাস বা সাজেশন হঠাৎ করে যদি ব্রেকআপ হয় তখন জীবনের ক্ষতি হয়ে যাবে, তাই না? আমি যা দিচ্ছি সবসময় যে 100% কমন আসবে আমি কখনো এটা জোর দিয়ে বলিও না, এখনও বলছি না, কিন্তু এসে যেতেও পারে, আবার নাও আসতে পারে। হ্যাঁ, অতএব আমার যেগুলো দিয়েছি যদি আগে মনে হয় যে বিশ্বাস করে এসেছে তাহলে পড়ে যাবা, সাথে সাথে অন্যগুলোও পড়ে যাবা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের বাকি আলোচনা হচ্ছে যে টু ড্যাফোডিল পয়েমের যে আমাদের শর্ট, ব্রিফ বা ব্রড কোশ্চেনগুলো আছে, এগুলো মোটামুটি অনেকটা ইজি, তাই না? হ্যাঁ, এখানে অনেকটা ইজি, কারণ আমরা যে 4টা কবিতা, তাহলে এই সপ্তাহে আমরা কয়টা কবিতা পড়লাম? টোটাল 4টা কবিতা, তাই না? হ্যাঁ, দেখো এখানে ওই 2টা আছে। বিশেষ করে যেগুলো থেকে কোনো কোশ্চেন আসেনি 2023-এ, সেই পয়েমগুলোর উপরে বেশি গুরুত্ব দিবা। আমি আবারও বলছি, হ্যাঁ রিপিট 2-1টাতে হতেই পারে, আমারও রিপিট পাওয়ার দরকার নেই, কারণ রিপিট 2-1টা হবে। আমি তো 8টা কমন পাওয়া আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো 4টা থেকে 5টা কমন পাইলেই হবে, আমার 8টা কমন পাওয়া আমার দরকার নেই। ঠিক আছে, ওই জন্য 8টা কমন পাওয়ার জন্য সব কবিতাকে একদম গুরুত্ব দিয়ে পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, বরং এখন পরীক্ষার প্রস্তুতির জন্য আমি যেগুলো বলেছি ফোকাস দিতে, সেই কবিতা অনুসারে তোমরা পড়বা। আর ঘুরে ফিরে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনের আনসার একই জিনিস। আগে ব্রড কোশ্চেনগুলো পড়বা, তারপরে শর্ট কোশ্চেনগুলো পড়বা, দেখবা যে অটোমেটিক শর্ট কোশ্চেনগুলো তোমার ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে যেভাবে আলোচনা করে দিয়েছি সেইভাবে তোমরা একটু পড়ার চেষ্টা করবা। তো আর যে সাপ্তাহিক যে পরীক্ষাগুলো দিচ্ছি, এই সাপ্তাহিক পরীক্ষার জন্য মনে করো না যে স্যার আমার 4টায় তো পড়া হয়নি তাই আমি পরীক্ষাটা দেই নাই। তুমি পরীক্ষা দিবা, তোমার 4টা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না, পরীক্ষা 2টা প্রিপারেশন নিয়ে নিলেও পরীক্ষা দেওয়া যায় কি না বলো? আমি তো সবগুলো থেকেই কোশ্চেন দিই না? হ্যাঁ, সবগুলো থেকে তো কোশ্চেন দিই, তাহলে তোমার 4টাই কেন পড়া লাগবে? তুমি অন্তত এই পরীক্ষাটার জন্য 2টা বা 3টাকে ফোকাস দাও, বা 2টাকে ফোকাস দাও। যদি এই 2টা আমি ভালো করে পড়বো, বাকি 2টা আবার পরে যখন আসবে তখন আবার ভালো করে পড়বো, এখন অন্তত আবার সিম্পলি পড়ে নিই বা একটু বুঝে নিই। হ্যাঁ, অতএব পরীক্ষা যেটা নিচ্ছি সেটা সিম্পলি দেওয়া যায়। জাস্ট এখানে আমি চাচ্ছি যে তোমরা লিখে লিখে হাতের স্পিডটা বাড়াও এবং টাইমটাকে যেন বুঝতে পারো যে একটা প্রশ্নের উত্তর আমি কি টাইমলি শেষ করতে পারছি, বা একটা ব্রড কোশ্চেন লিখতে কত মিনিট টাইম লাগতেছে আমার, সেইটাকে আমি কিভাবে কমায় নিয়ে আসবো। একটা ব্রড কোশ্চেন লিখতে হয়তো প্রায় 1 ঘন্টা টাইম লাগছে, কিন্তু আমাকে তো লিখতে হবে কত মিনিটের মধ্যে বলো? 30 মিনিটের মধ্যে লিখতে হবে। তাহলে 30 থেকে 35 মিনিট, সর্বোচ্চ 35 মিনিট যেতে পারি আমি, কিন্তু চেষ্টা করতে হবে 30 মিনিটের মধ্যে একটা ব্রড কোশ্চেন লিখে শেষ করতে। তাহলে আমি যে উত্তরগুলো দিয়েছি এইগুলো 30 মিনিটের পক্ষে তোমার লেখা সম্ভব বলো? যদি তুমি ভালো না লিখতে পারো, তোমার যদি হাতে স্পিড না থাকে, তুমি তো একটা কোশ্চেনে 3 ঘন্টা লাগাই দিবা পুরো। তো এই জন্য তোমাকে এখন থেকে লিখে হাতের স্পিডটা বাড়াতে হবে। আর যদি পড়াশোনা না করো তাহলে তো তোমার আপ টু ইউ, তুমি যেমনটা করবে সেটা তো রেজাল্ট পাওয়ার পরে বুঝবে, আর স্যারদেরকে গালাগালি করবে যে স্যাররা না দেখে নাম্বার দিয়েছে। ওকে, তো যাই হোক, আর কোনো কথা বলছি না। এখন যেগুলো পড়া দেওয়া আছে, বিশেষ করে আমি বললাম কি 4টা কবিতার ভিতরে এখন যে কোনো 2টা বা 3টা কবিতাকে ফোকাস দিবা, যাতে তুমি পরীক্ষাটা অন্তত দিতে পারো। কারণ কালকেই পরীক্ষাটা নিব। কবে নিব পরীক্ষা? কবে নিব পরীক্ষা? কালকে সন্ধ্যা 7টা। আগামীকাল সন্ধ্যা 7টা, 9 তারিখ। 9 তারিখে। তাহলে গতকালকের পরীক্ষাটা, মানে গত শনিবারে যে পরীক্ষাটা নিয়েছিলাম ওই পরীক্ষাটা কিন্তু অনেকেও দাওনি, এবং কালকেও যদি তারা পরীক্ষাটা না দেয় আমি তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করবো, এবং 2টা শর্তে তাদেরকে আমি গ্রুপে যুক্ত করবো। একটা হচ্ছে হয় টাকা জরিমানা দিতে হবে 100 টাকা করে, আর না হলে পরিবার থেকে কল দিতে হবে। ঠিক আছে, এই 2টা শর্তে
হ্যাঁ অনেকেই পরিবার থেকে কল দিয়েছে, তাদেরকে আমি গ্রুপে যুক্ত করেছি, ঠিক আছে তো। কিন্তু পরিবার থেকে কল অথবা জরিমানা এই দুটো ছাড়া আমি তাদেরকে যুক্ত করব না। আর যদি কেউ লিখে দেয় যে তার আগে না 50 টাকা জরিমানা ছিল, বলো। হ্যাঁ বুঝি নাই। তার আগে না 50 টাকা জরিমানা ছিল না, এখন বাড়াতে হবে, কারণ 50 টাকা দেখলাম যে ওরা কিছু আমার কি জরিমানা নেওয়ার ইচ্ছা তোমাদের কাছ থেকে, নাকি তোমাকে দিয়ে পরীক্ষা নেওয়ার ইচ্ছা, কোনটা? হ্যাঁ পরীক্ষা নেওয়ার ইচ্ছা। হ্যাঁ অতএব তোমার কাছে আমার পরীক্ষা নেওয়া। এখন যদি মনে হয় যে 100 টাকা কেউ ইজি মনে করতেছে, তাহলে আমি 200 টাকা করবো। শাস্তিটা আমার নিয়ে, মানে শাস্তি দিয়ে তোমাকে থামানো আমার ইচ্ছা, তোমার কাছ থেকে জরিমানা নেওয়ার ইচ্ছা আমার তো নেই যে আমার টাকা ইনকামটা বেশি হবে এই জন্য আমি জরিমানা নিচ্ছি, তা না। মানে আমি শাস্তিটা এমন দিব যাতে তুমি ওটা না দিয়ে অন্তত পরীক্ষাটা দাও। দেখো এখন যদি আমি 10 টাকা জরিমানা করি, তাহলে তো সবাই 10 টাকা দিতে পারবে কি না? হ্যাঁ পারবে না, তাহলে তো পরীক্ষা দিবেই না সে। কিন্তু আমার উদ্দেশ্য তো পরীক্ষাটা নেওয়া, আমার তো উদ্দেশ্য তো টাকা নেওয়া না, এইটা। তো এই জন্য দেখলাম যে 50 টাকা দিয়ে খুব একটা কাজ হচ্ছে না, ওটা দিচ্ছে 50 টাকা, তো ওটা কোনো ব্যাপার না, ও স্যারের ও একদিনের একটা রিক্সা ভাড়া দিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু তোমার পরীক্ষাটা তো দিচ্ছ না। তো যাই হোক, তো এই জন্য বললাম যে 100 টাকা করবো সামনের সপ্তাহে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি ইংলিশ রিডিং স্কিলে ইমপ্রুভ দিব, তাহলে কি আমার এই এক্সামটা দিতে হবে? হ্যাঁ পোয়েট্রিগুলো একটু দিও, কারণ ওখানকার ওই কথাগুলো আসতে পারে তো, তাই না? তোমার যদি মনে হয় দিতে পারবে, না হলে দিবা না। ইমপ্রুভমেন্ট নিয়ে আমার কোনো কথা নেই, যারা ইমপ্রুভ দিবা ওদের জন্য আমার কোনো কথা নেই, ঠিক আছে তো? কারণ তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে জানো যে তোমার কি করা লাগবে। আমার হচ্ছে যারা জি স্যার, তাদের জন্য ইংলিশ রিডিং স্কিলে পার্ট সি এর মধ্যে সমস্যা আছে স্যার, অনেকগুলো কোশ্চেন। হ্যাঁ তাহলে তোমাকে ওই পার্ট সি এর জন্য অপেক্ষা করতে হবে, হয় আর না হয় এখনকার এই পরীক্ষাগুলো একটু দিতে হবে, দিলে পরে তোমার হয়তো আইডিয়া হবে, তাই না? এই আচ্ছা স্যার। স্যার কালকে টেস্টগুলো লিখে নেবেন? বুঝলাম না, বলো। হ্যাঁ স্যার কালকে কি টপিকগুলোর উপর পরীক্ষা নেবেন পোয়েট্রির? হ্যাঁ এই যে 4টা টপিক, এই 4টার উপরেই। এটা হবে 6th উইকের পড়া, আমাদের 6th উইকের পড়া 9 মে। দেখো সব স্টাডি প্ল্যানে দেওয়া আছে, কিন্তু যারা নতুন যুক্ত হয়েছে দয়া করে এইখানে দেখো স্টাডি প্ল্যান দেওয়া আছে, এই যে স্টাডি প্ল্যান ফর ফাইনাল এক্সাম। এখানে এই যে সুন্দর করে 15 সপ্তাহের স্টাডি প্ল্যানটা এবং তার সাথে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বর্ণনা করা আছে যে কীভাবে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ এই জায়গা থেকে একটু ভালো করে দেখে নিবা সবাই। এই যে স্টাডি প্ল্যান, এই যে ফার্স্ট সেকেন্ড এরকম বলা আছে। আগামী সপ্তাহে শুরু হবে 7th উইক। 7th উইকে আমাদের 3টা কবিতা থাকবে, যেহেতু কবিতাগুলো একটু বড় তাই 3টা কবিতা থাকবে, এবং 16 তারিখে পরীক্ষা নেওয়া হবে। দেখো আগে থেকে সব বলে দেওয়া আছে, কি করতে হবে, কবে পরীক্ষা নেওয়া হবে, কি পড়ানো হবে, সব বলা আছে। তারপরে ফুল মার্কস পারছিনি, বুঝলাম না, বলো। স্যার পরীক্ষাগুলো কি ফুল মার্কসের হয়? পার্ট এ বি সি তিনটাই হয়? হ্যাঁ তুমি একটু প্রশ্নগুলো দেওয়া আছে গ্রুপে, তুমি একটু গ্রুপ থেকে একটু দেখে নিও, মেসেঞ্জার গ্রুপে একটু উপরের দিকে যাইও, দিয়ে একটু ঘাঁটো যে উপরে কি কি করা আছে, ঠিক আছে? প্রশ্ন দেওয়া আছে, 2-1টা প্রশ্ন একটু দেখে নিও যারা নতুন যুক্ত হয়েছে। আচ্ছা নন মেজর যে প্রথম চ্যাপ্টার দিছিলেন ওটাও কালকের মধ্যে শেষ করতে হবে? কালকে তো আমি এটা পরীক্ষা নিচ্ছি না, এইগুলো আমি তোমাদের উপরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ এগুলো, কারণ এগুলো চাপ দিতে গিয়ে আমি মেজরগুলো নষ্ট করতে যাচ্ছি না, কিন্তু এগুলো ভালো করতে হবে। এগুলো 5টা চ্যাপ্টার শেষ হলে আমি পরীক্ষা নিব। এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার ছিল এই সপ্তাহে, তাই না? এরকম করে পরের সপ্তাহে হয়তো 2-3 আছে, এরকম করে দেওয়া আছে। তবে চেষ্টা করবে এই সময়ের মধ্যে পড়ে শেষ করতে, কিন্তু এই মেজর সাবজেক্টগুলো আগে একটু গুরুত্ব দিবা। স্যার হিস্ট্রি এখনো 5টি চ্যাপ্টার রয়ে গেছে। বুঝলাম না, মানে হিস্ট্রি যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টে এখনো যে 6 থেকে 10 পর্যন্ত এই চ্যাপ্টারগুলোর এক্সামটা এখনো নেন নাই, প্রথম 5টা নিয়েছেন। হ্যাঁ আমি তো বলে দিলাম যে এই পরীক্ষাটা শেষ করো, আমি তারপর ডেট দিয়ে দিব, শুরুতে বলছি। ঠিক আছে স্যার। আচ্ছা তো আমাকে একটু শেষ করতে হচ্ছে, কারণ 3rd ইয়ারে ক্লাস আছে এখন। তো আশা করি যেগুলো দিলাম সেগুলো একটু আবার পড়ে ফেলো, বিশেষ করে প্রথম 2টা বা 3টা কবিতাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। ওকে বাই।